আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, আজব বলের রহস্য। 1 কিলো তুলো ভারী না 1 কিলো লোহা ভারী? ষষ্ঠীচরণ ট্রেতে কফি আর স্ন্যাক্স রেখে চলে যাচ্ছিল। এই বেমক্কা প্রশ্নে হক চকিয়ে ঘুরে দাঁড়ালো এবং ফ্যাল করে তাকিয়ে বলল, আগে বাবা মশাই। তার বাবা মশাই মানে আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার চোখ কটমটিয়ে বললেন, 1 কিলো তুলো আর 1 কিলো লোহার মধ্যে কোনটা বেশি ভারী? ষষ্ঠী ফিক করে হেসে বললে, নয়। সে সবসময় লকে ন এবং নকে ল করে ফেলে। আমি হো হো করে হেসে ফেললুম। ষষ্ঠী গাল চুলকোতে সম্ভবত ভুলটা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু আমাকে অবাক করে কর্নেল বললেন, ঠিক বলেছিস, বকশিস পাবি। ষষ্ঠী খুশি হয়ে চলে গেল। কর্নেল পেয়ালায় কফি ঢালতে থাকলেন, মুখে সিরিয়াস ভাবভঙ্গি। আমি একটু ধাঁধায় পড়ে গেলাম। কর্নেল আমার হাতে কফির পেয়ালা তুলে দিতে বললাম, ষষ্ঠী কিন্তু ঠিক বলেনি। বলেছে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, তুমি কি বলতে চাইছো জানি জয়ন্ত। এ ধরনের প্রশ্নকে আগের দিনে বলা হতো জামাই ঠকানো প্রশ্ন। 1 কিলো তুলো আর 1 কিলো লোহা, দুটোরই ওজন যখন এক, তখন একটা আর একটার চেয়ে ভারী হতে পারে না, ঠিক কথা। কিন্তু সত্যি তুলোর চেয়ে লোহা অনেক ভারী জিনিস। আয়তন ডার্লিং, আয়তন। তুমি আয়তনের কথাটা ভুলে যাচ্ছ। আমরা যখন কোনো বস্তুকে দেখি, আগে সেটার আয়তনই চোখে পড়ে। 1 কিলো তুলোর যা আয়তন, তা যদি লোহার হয়, তাহলে লোহাটাই বেশি ভারী নয় কি? বিরক্ত হয়ে বললুম, কিন্তু ভারী বলতে তো ওজনই বোঝায়। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তবে ভুলে যাচ্ছ, আমরা আয়তন বাদ দিয়ে কোনো বস্তুকেই কল্পনা করতে পারি না। একটু তলিয়ে ভাবা দরকার জয়ন্ত। বস্তুর যেমন ওজন আছে, তেমনি আয়তনও আছে। আপনার যুক্তির মাথা মুন্ডু নেই, আমি দুঃখিত। কর্নেল আমার কথায় কান না দিয়ে বললেন, আচ্ছা জয়ন্ত, সমান আয়তনের কোনো ধাতু, ধরো একটা ক্রিকেট বলের সাইজ লোহা, সোনা আর সীসের মধ্যে কোনটা বেশি ভারী? একটু ভেবে বললুম, সম্ভবত সোনা। সোনা। আমরা সচরাচর যেসব জিনিস হাতে নাড়াঘাটা করে থাকি বা মোটামুটি ভাবে হাতের কাছে পাই, তাদের মধ্যে সোনা সবচেয়ে ভারী, এবং সেটা আয়তনের দিক থেকে। বলে কর্নেল হেলান দিলেন এবং চোখ বন্ধ। সাদা দাড়ি এবং চওড়া টাকে বাঁ হাতটা পর্যায়ক্রমে বুলোতে থাকলেন। এটা ওর চিন্তা ভাবনার লক্ষণ। বললুম, ব্যাপারটা কি? আজ সকালবেলায় হঠাৎ এসব নিয়ে মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছি না। কর্নেল একই অবস্থায় থেকে বললেন, ওই শোনো ডার্লিং, দোতলায় লিন্ডার প্রিয় কুকুর রেক্সি চেঁচামেচি জুড়েছে। সিঁড়িতে ধূপ ধূপ ভারী পায়ের শব্দ। এবার কলিং বেল বাজাটা অনিবার্য। বলে হাঁকলেন, ষষ্ঠী, এবং চোখ খুলে সিধে হয়ে বসলেন। সত্যিই কলিং বেল বাজল। ষষ্ঠীর দরজা খোলার শব্দ শোনা গেল। তারপর কর্নেলের এই জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে দুটি মূর্তির আবির্ভাব ঘটল। আমি হাঁ করে তাকিয়ে রইলুম।
একজন মাঝারি গড়নের ছিমছাম চেহারার প্রৌঢ় ভদ্রলোক, পরনে ধুতি ও সিল্কের পাঞ্জাবি। অন্যজন একেবারে দানব বললেই চলে, পেল্লাই গড়নের পালোয়ান, পরনে হাফ প্যান্টুল ও স্পোর্টিং গেঞ্জি, মাথায় চুল ছোট করে ছাটা, গলায় চাঁদির তক্তি। তার মাথায় একটা ছোট্ট চটের থলে, যে ধরনের থলেতে বাজার করা হয়। থলের মুখটা দড়ি দিয়ে আঁটো করে বাঁধা আছে। পালোয়ান লোকটি দুটি পেশিবহুল হাতে থলেটি ধরে আছে এবং এই মোলায়েম এপ্রিলে সে দরদর করে ঘামছে, টলছে এবং হাঁপাচ্ছে। ফোঁস ফোঁস শব্দ ছাড়ছে নাক মুখ থেকে। ভেবেই পেলাম না একটা তোবড়ানো থলের ভিতর কি ওজনদার জিনিস আছে যে এমন পেল্লাই গড়নের মানুষকে কাহিল হতে হয়েছে। প্রৌঢ় ভদ্রলোক বললেন, কিরে ভোদা, দাঁড়িয়ে থাকবি না নামাবি? পালোয়ান হাসফাস শব্দে বলল, ধরতে হবে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, জয়ন্ত, এসো, আমরা ওকে একটু সাহায্য করি। ভবেশবাবু, মনে হচ্ছে আপনাকেও হাত লাগাতে হবে। ষষ্ঠী, তুইও আয়। ষষ্ঠী দরজার পর্দায় উঁকি মেরে পিটপিটে চোখে ব্যাপারটা দেখছিল। এগিয়ে এলো। তারপর আমরা সবাই মিলে পালোয়ানের মাথা থেকে চটের থলেটি নামিয়ে টেবিলে রাখলুম। বলছি বটে নামিয়ে রাখলুম, যেন আস্ত একটা পাহাড়কে কাট করে ফেললুম। থলের ভেতরে কি আছে কে জানে। মনে হলো অন্তত 5 কুইন্টালের কম নয় সেটির ওজন। টেবিলটা যে মরমর করে ভেঙে গেল না, এটাই আশ্চর্য। তবে টেবিলে রাখার সময় বাড়িটাই যেন ভূমিকম্পে নড়ে উঠল। অবশ্য মনের ভুলও হতে পারে। কর্নেল থলে খুলতে ব্যস্ত হলেন। পালোয়ান মেঝে কার্পেটে বসে হুম হাম শব্দে বলল, ফ্যান ফ্যান, জল। ষষ্ঠী ফ্যানের স্পিড বাড়িয়ে দিল। তারপর জল আনতে দৌড়লো। ততক্ষণে কর্নেল দড়ি খুলে থলেটা ফাঁক করেছে। দেখলুম থলের ভেতর ক্রিকেট বলের সাইজের কালো একটা জিনিস। অবাক হয়ে বললুম, এই জিনিসটা এত ভারী, কি এটা? ভবেশবাবু সোফায় বসে বললেন, সেটাই তো রহস্য মশাই। তবে তার চেয়ে বেশি রহস্য আমার বাথরুমে জিনিসটার আবির্ভাব। যে টেবিলে আজও বলটি রাখা হয়েছে সেটি কর্নেলের রিসার্চ ক্ষেত্র বললে ভুল হয় না। টেবিলটি এতদিন ধরে দেখে আসছি, কিন্তু সেটি যে এমন শক্তিশালী তা এই প্রথম জানতে পারলুম। অমন ওজনদার জিনিসের চাপে একটুও মচকালো না। কর্নেল ডয়ার থেকে আতস কাচ বের করে ততক্ষণে খুঁটিয়ে পরীক্ষা শুরু করেছেন। এদিকে পালোয়ান পরপর 3 গ্লাস জল খেয়ে মাথায় হাত বুলোচ্ছে। ভবেশবাবু খুব আগ্রহের সঙ্গে কর্নেলের দিকে লক্ষ্য রেখেছেন। আমি ভবেশবাবুকে বললুম, প্লিজ ব্যাপারটা একটু খুলে বলবেন কি? ভদ্রলোক একটু বদরাগী অথবা উত্তেজিত অবস্থায় ছিলেন। যে জন্যই হোক খ্যাঁক করে উঠলেন, ওই তো বললুম মশাই, রহস্য। আর রহস্য বলেই কর্নেল সাহেবের কাছে আসা। বলে কর্নেলের দিকে তাকালেন। কিছু আঁচ করতে পারলেন স্যার? কর্নেল আতস কাচ রেখে সোফার কাছে জানালার ধারে তার ইজি চেয়ারে এসে বসলেন। বললেন, আপাতত কিছু বোঝা যাচ্ছে না ভবেশবাবু। জিনিসটা সত্যি রহস্যময়, কিছুটা সময় লাগবে। ভবেশবাবু বললেন, বেশ তো, যত ইচ্ছে সময় নিন। তবে স্যার, সত্যি বলতে কি, ওই বকশিস জিনিস আমার ফেরত নিয়ে যেতেও আপত্তি আছে। গতকাল বিকেলে বাথরুমে ওটা আবিষ্কারের পর থেকে যা সব ঘটেছে সবই তো আপনাকে টেলিফোনে বলেছি। পালোয়ান এতক্ষণে মেঝে থেকে উঠে সোফায় বসলো। তার ওজনও কম নয়। সোফা মচমচ শব্দে কেঁপে উঠল। সে বলল, ভুতুরে জিনিস স্যার। মামাবাবুকে এত বলছি, কান করছেন না। নির্ঘাত ওটা ভূতের ঢিল। কর্নেল বললেন, ঠিক। ভূতটা সারা রাত ঢিলটা ফেরত নিতে বাড়ি চক্কর দিয়েছে, নানা রকম ভয় দেখানো আওয়াজ করেছে, তাই না ভবেশবাবু? ভবেশবাবু বললেন, হ্যাঁ স্যার, সারা রাত ঘুমোতে পারিনি। জানালার বাইরে ফিস ফিস, দরজায় টোকা, বাগানে সাঁই সাঁই ঘূর্ণি হাওয়া,
তারপর ছাদে বেহালার বাজনা। আমার এমন দাপুটে অ্যালসেসিয়ান টারজান, স্যার সে পর্যন্ত ভয়ে কুকুরে কাঠ। পালোয়ান ভোদা বলল, আর সেই ঝনঝন শব্দটা মামাবু, সেটার কথা বলুন। হ্যাঁ, ঝনঝন শব্দ। ভবেশবাবু চাপা গলায় বললেন, ঘুম ভেঙে প্রথমে ভাবলুম পাড়ার কোথাও মাইকে খততাল বাজছে, পরে বুঝলুম না অন্য কিছু। কর্নেল মুচকি হেসে বললেন, ভূতের কীর্তন। পালোয়ান সোফা কাঁপিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। তারপর তার মামাবাবু ধমক খেয়ে গম্ভীর হয়ে গেল। আমি ওকে বললুম, ভোদাবাবু আপনি তো ব্যায়ামবীর। পালোয়ান ঝটপট বলল, আমার নাম জগদীশ। তবে আপনি ব্যায়ামবীর বললেন সেটা ঠিকই, কত বছর স্টেট মাসল এক্সিবিশনে ওই টাইটেল পেয়েছি। বলে সে ডান হাত তুলে তাগড়া তাগড়া পেশি ফুলিয়ে নমুনা দেখালো। দেখার মতো বস্তু হলেও আমার কেন যেন অস্বস্তিকর লাগে। মানুষের শরীরকে মানুষ ফুলিয়ে ফাঁপিয়ে বিকট করে তোলে এবং সেজন্য খেতাবও জুটে যায়। একে দেহসৌষ্ঠব বা সৌন্দর্য বলে প্রশংসাও করা হয় শ্রী শব্দ সহযোগে। ব্যাপারটার মানে বুঝি না, কিন্তু কর্নেল জগদীশ ওরফে ভোঁদার পেশি প্রদর্শনীর তারিফ করে বললেন, অসাধারণ। আর অমনি পালোয়ানটি উঠে দাঁড়িয়ে আচমকা অক শব্দ করে শরীর বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ালো, যেমনটি দেহশ্রী ক্যাপশনযুক্ত ছবিতে দেখা যায়। ষষ্ঠী ফের অতিথিদের জন্য কফি টফি আনছিল। থমকে সবাই দাঁড়িয়ে গেল। ভবেশবাবু ধমক দিলেন, খুব হয়েছে, অত বিরক্ত দেখিয়ে কাজ নেই। কাল রাত্রে কোথায় ছিল পালোয়ানি? ঠক ঠক করে কেঁপে মা 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 করে আমাকে জড়িয়ে ধরে কাঁচু মাচু হেসে পালোয়ান বসল। মানুষ তো নয়, মানুষ হলে এক আছাড়ে ছাদ করে ফেলত। ভূত প্রেতের সঙ্গে পারা যায়? ওদের তো বডি নেই। কর্নেল বললেন, যাই হোক খুব মেহনত করেছো তুমি, কফি খেয়ে চাঙ্গা হও। কফি চা এসব আমার মানা, পালোয়ান বলল। তবে কর্নেল স্যার ইউর অনার, বলে সে কফির পেয়ালা তুলে এক টানে গরম কফি গিলে ফেলল। তারপর স্ন্যাক্সের সবটাই প্রকাণ্ড দুই হাতের চেটোয় তুলে মুখে ভরল। ভবেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আমিও ভাগ্নে বাবাজির মতো চা কফি খাই না, আর মনের যা অবস্থা খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমি উঠি স্যার, আপনি এই রহস্যের কিনারা করুন। মামা ভাগ্নে চলে যাওয়ার পর বললুম, তাহলে আপনার লোহা ভারী না তুলো ভারী রহস্যের সূচনাটা বোঝা গেল, কিন্তু সবটা খুলে না বললে মাথা ভোঁ করছে। কর্নেল হেলান দিয়ে বসে নিভে যাওয়া চুরুট জেলে বললেন, ওই ভদ্রলোক ভবেশবাবু একজন লোহা লক্করের ব্যবসায়ী, দোকান বড়বাজারে, বাড়ি দমদম এলাকায়। গত পরশু একটা লোক ওর দোকানে ঠেলা গাড়িতে চাপিয়ে ওই জিনিসটি বেচতে নিয়ে গিয়েছিল। উনি লোহা ভেবে ওটা ওজন করার চেষ্টা করেন, কিন্তু ওজনে সাংঘাতিক ভারী এবং জিনিসটা লোহাও নয়, তাই কেনেননি। হঠাৎ নাকি গতকাল দুপুরে ওর স্ত্রী বাথরুমে স্নান করতে ঢুকে জিনিসটা মেঝে দেখতে পান। তিনিও নড়াচড়া করতে গিয়ে অবাক হন, ওকে ফোন করেন। তারপর যা ঘটেছে তুমি তো শুনলে। কিন্তু তাহলে তো রহস্যটা অনেক বেশি বেড়ে গেল দেখছি। আমাদের হালদার মশাইয়ের ভাষায় বলা চলে প্রচুর রহস্য। হালদার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কে হালদারের কথা শুনে বললুম, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। ভবেশবাবুর বাড়িতে যা সব ঘটেছে তার রহস্য বেঁধে হালদার মশাইকে লাগিয়ে দিন, আর জিনিসটা কি সেটা জানার জন্য বিজ্ঞানী চন্দ্রকান্তই যথেষ্ট। খবর পেয়েছি উনি বনে
কি একটা বিজ্ঞানী সম্মেলনে যোগ দিয়ে সদ্য কলকাতা ফিরেছে। কর্নেল হাসলেন। তোমার প্ল্যান আমার মাথায় অনেক আগেই এসেছে ডার্লিং। 9:30 বাজে, চন্দ্রকান্ত বাবুর আসার সময় হয়ে গেল। হালদার মশাই এতক্ষণে ছদ্মবেশে ভবেশ বাবুর বাড়ির আনাচে কানাচে ঘুরছেন। আশা করি একটু অপেক্ষা করো। একটা ব্যাপার অদ্ভুত লক্ষ্য করছি। একটা কেন জয়ন্ত, সবটাই। না মানে আমি বলতে চাইছি যে লোকটা ভবেশ বাবুকে ওই জিনিসটা বেচতে গিয়েছিল, তার হাত থেকে কেন এবং কি করে ওটা ভবেশ বাবুর বাথরুমে ঢুকে বলে? এ বিষয়ে তোমার কি ধারণা শুনি? লোকটা কোনো অজানা কারণে জিনিসটা ভবেশ বাবুর কাছে পৌঁছে দিতে চেয়েছিল এবং তা দিয়েছে। এই সময় কলিং বেল বাজল। তারপর বিজ্ঞানী চন্দ্রকান্ত চৌধুরী অন্তদন্ত ঘরে ঢুকে দম ফাটানো গলায় বললেন, স্পেসিফিক গ্র্যাভিটি 55.6, ভাবতে পারেন? তামার 8.9, সিসের 11.34, সোনার 19.30। ইউরেনিয়ামের প্রশ্ন তুলছি না, কারণ খালি হাতে তেজস্ক্রিয় ধাতু খাটা বিপজ্জনক, কিন্তু পৃথিবীর কোনো ধাতুর আপেক্ষিক গুরুত্ব অত বেশি হতেই পারে না। 55.6। আমার মাথা বনবন করে ঘুরছে। পশ্চিম জার্মানির বন থেকে ফিরে এই বনবন করে মাথা ঘোরা। ধুস। বেটে গাবদা গাবদা মানুষ, চিবুকের নিখুঁত 3 কোনা দাড়ি। বিজ্ঞানী চন্দ্রকান্ত থপাস করে সোফায় বসলেন। কর্নেল প্যাটপ্যাটে চোখে তাকিয়েছিলেন। বললেন, জিনিসটা আপনি তো দেখেন, হাতে পাওয়া দূরের কথা, তাহলে কি করে ওটার আপেক্ষিক গুরুত্ব হিসেব করলেন চন্দ্রকান্ত বাবু? বিজ্ঞানী প্রভা দাড়ি চুলকে ফিক করে হাসলেন। ও, গোড়ার কথাটা বলাই হয়নি। 3 আগে রেডারে টের পেলুম কি একটা ক্ষুদে জিনিস কলকাতার আকাশে এদিক সেদিক করে বেড়াচ্ছে। তখনই কম্পিউটারের সামনে বসে পড়লুম। বড্ড ফিচের জিনিস মশাই, ঠিক আপনার ওইসব প্রজাপতির মতো। চিন্তা করুন, ছটফটে রংচঙে বিরল প্রজাতির প্রজাপতি দেখলে আপনার কেমন অবস্থা হয়? টিপ্পনি কাটলুম। কর্নেল খাঁটি পাগল হয়ে যান তখন। ঠিক তাই, বিজ্ঞানী সায় দিলেন। আমার অবস্থাও তাই হয়েছিল। ওটাকে ফলো করতে করতে দক্ষিণ পশ্চিমে থিতু হতে দেখলুম। আল্ট্রাসনিক রে পাঠিয়ে জানলুম একরকম শব্দ তরঙ্গ সৃষ্টি করেছে ওটা। সেই শব্দ তরঙ্গের সূত্রে আপেক্ষিক গুরুত্ব মাপা হয়ে গেল। সারা রাত তাই নিয়ে হিসেব নিকেশ করেছি। সকালে হঠাৎ আপনার ফোন। যাই হোক, জিনিসটা কি এসে গেছে? কর্নেল বলার আগে আমি বললুম, ওই দেখুন। চন্দ্রকান্ত তরাক করে উঠে টেবিলের কাছে গেলেন। তারপর পকেট থেকে কয়েকটা নানা রকম যন্ত্র বের করে ওটার গায়ে ঠেকাতে থাকলেন। সেই সঙ্গে নোট বই বের করে খসখস করে কি সব লিখেও নিলেন। শেষে বললেন, আসল জিনিসটা একটা অপার্থিব বস্তু, কোনো গ্রহ থেকে ছিটকে পড়েছে পৃথিবীতে। এটা ল্যাবে নিয়ে যাওয়া দরকার। বললুম, কিন্তু নিয়ে যাবেন কি করে? সাংঘাতিক ওজন। আপনার রোবট ধুন্ধুমারকে সঙ্গে আনা উচিত ছিল। ধুন্ধুর আজকাল বড় দুষ্টুমি জেগেছে, বুঝলেন? বিজ্ঞানী গম্ভীর হয়ে বললেন, এটা পেলে হয়তো ক্রিকেট খেলতে শুরু করে দেবে। আসলে আজকাল চারিদিকে যেরকম ক্রিকেট নিয়ে বাড়াবাড়ি, ধুন্ধুর দোষ নেই। বাগান থেকে খেলার মাঠটা দেখা যায়, ক্রিকেট বল অনেক সময় বাগানে এসে পড়ে, ধুন্ধু কুড়িয়ে ছুড়ে দেয়। অতভাগা একেবারে ভুলে গেছে যে সে মানুষ, মেশিন। মানুষের মধ্যে বেশি দিন থাকলে যা হয়। কর্নেল বললেন, তাহলে ওটা ট্রাকে চাপিয়ে পাঠানোর ব্যবস্থা করা যাক, নাকি ভবেশ বাবুর পালোয়ান ভাগ্নেকে ওবেলা আসতে বলবো? সেই কিন্তু জিনিসটা এত দূর বয়ে এনেছে। বিজ্ঞানী চন্দ্রকান্ত একটু হেসে বললেন, বিকল্প ব্যবস্থা না করে কি এসেছি ভাবছেন? তিনি একটা 6 ইঞ্চি লম্বা যন্ত্র দেখালেন। দেখতে পাচ্ছেন? বলুন তো এটা কি? কর্নেল চুরুটে ধোঁয়া ছেড়ে মাথা দোলালেন। AGL, আমার আবিষ্কার। চন্দ্রকান্ত হাসলেন। মহাকাশের কোথাও দাঁড়িয়ে এটার সাহায্যে
পৃথিবীকে ছুঁড়ে ফেলতে পারি মশাই, অ্যান্টি গ্র্যাভিটি লিফটার, যা তা জিনিস নয়। এটা দিয়ে যদি জয়ন্তবাবুকে ছুঁই উনি ভারহীন এবং ওজনহীন হয়ে পড়বেন। বললুম, বাহ, বেশ মজা তো। মজা? বাঁকা হেসে বিজ্ঞানী বললেন, ভরহীন হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? ওজনহীন হলে না হয় পাখির মতো উড়ে বেড়াবেন, কিন্তু ভরহীন হলে পরমাণু কেন, সে কণিকা উপকণিকা হয়ে চূর্ণ বিচূর্ণ অবস্থায় স্পেসে বিলীন হয়ে যাবেন। আপনার টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। আটকে উঠে বললুম, সর্বনাশ। চন্দ্রকান্ত আরো ভয় পাইয়ে দিয়ে বললেন, ফোটনেও পরিণত হতে পারেন। কর্নেল বললেন, চন্দ্রকান্ত বাবু, তাহলে আপনার এজিএল ওই আজব বলটি ছুঁলে তো কেলেঙ্কারি। না, এই লাল সুইচটা দেখছেন, এটা পদার্থের ভরকে জিরোতে পরিণত করে। জয়ন্তবাবুর সঙ্গে আমি একটু যোগ করছিলাম। যাই হোক, এই সুইচটা টিপবো না, টিপবো এই সাদা সুইচটা। এটা ওজনকে জিরো করে দেবে। ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক অচ্ছেদ্য, অথচ দেখুন এই শর্মা সেই অসাধ্য সাধন করেছে। বলে চন্দ্রকান্ত থলের মুখটা খুলে আজগুবি বলটার গায়ে যন্ত্রটা চেপে ধরল। অমনি একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। পিটগুটে বলটা শূন্যে ভেসে উঠল এবং বাঁই করে খোলা জানালা দিয়ে উধাও হয়ে গেল। চন্দ্রকান্ত চেঁচিয়ে উঠলেন, যা, পালিয়ে গেল, পালিয়ে গেল। তারপর জানালায় গিয়ে উঁকি দিলেন। কর্নেলের গলায় সবসময় বাইনোকুলার ঝুলে। তিনি চেয়ার ছেড়ে উঠে জানালায় গিয়ে বাইনোকুলার চোখে তুললেন। তারপর সেখান থেকে ব্যস্তভাবে ছাদের সিঁড়ির দিকে চললেন। ছাদে কর্নেলের বাগান, গোয়েন্দা প্রভার হালদার মশাই যেটির নাম দিয়েছেন শূন্যোদ্যান। সেখানে অদ্ভুত বিকট বিদঘুটে গড়নের সব উদ্ভিদ, ক্যাকটাস, অর্কিড, আরো কত বিচিত্র গাছপালা। সেই শূন্যোদ্যানে পৌঁছে দেখলুম চন্দ্রকান্ত তার যন্ত্রগুলোর এটা টিপছেন ওটা টিপছেন এবং কর্নেল চোখে বাইনোকুলার রেখে পশ্চিমের আকাশ দেখছেন। এপ্রিলের উজ্জ্বল নীল আকাশে অবাধ শূন্যতা। দেখতে দেখতে চোখ টাটিয়ে গেল আমার। একটু পরে বাইনোকুলার নামিয়ে কর্নেল বুচকি হেসে বললেন, মনে হচ্ছে গঙ্গা পেরিয়ে হাওড়ায় গেল। ওখানে প্রচুর লোহা লক্করের দোকান আছে অবশ্য, দেখা যাক। চন্দ্রকান্ত ব্যস্তভাবে বললেন, না না, ওটার গতি সেকেন্ডে প্রায় 1000 কিলোমিটার। এ দেখুন, আমার ধারণা এতক্ষণে ওটা সাহারা মরুভূমিতে পৌঁছে গেছে। আমার এখনই ল্যাবে ফেরা উচিত। কম্পিউটারের সামনে বসতে হবে, প্রচুর হিসেব নিকেশ করতে হবে, প্রচুর। হ্যাঁ, প্রচুর। তবে যন্ত্রে হইব না, এ সায়েন্টিস্টের কাম না মশাই। ডিটেকটিভের হাতে ছায়রা দেওয়ানি ভালো। ঘুরে দেখি সিঁড়ির দিক থেকে এগিয়ে আসছেন গোয়েন্দা কে কে হালদার, মুখে রহস্যময় হাসি। কর্নেল বললেন, খবর বলুন হালদার মশাই, এতক্ষণ আপনার জন্য হাত ইত্তেস করছি। হালদার মশাই আগে একটি নস্যি নিলেন, তারপর চাপা স্বরে বললেন, প্রবেশ রক্ষিত লোকটা ভালো না। পুলিশ সোর্সে আগে খবর নিয়েছিলাম, 3 বার চোরাই মালের দায়ে ধরা পড়ছে। বিজ্ঞানী চন্দ্রকান্ত আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন, কোনো বিদায় সম্ভাষণ করলেন না। বুঝলুম বাড়ি ফিরেই ল্যাবে ঢুকলেন। কর্নেল বললেন, চলুন হালদার মশাই, নিচে গিয়ে কফি খেতে খেতে আপনার তদন্ত রিপোর্ট শোনা যাক। একটু পরে ড্রয়িং রুমে বসে প্রচুর দুধে প্রায় সাদা কফি ফু দিয়ে খেতে খেতে প্রাইভেট গোয়েন্দা কৃতান্ত কুমার হালদার তার তদন্ত রিপোর্ট দিলেন। আজকাল কোনো জিনিসই ফেলনা নয়। পুরনো ছেঁড়া জামা কাপড় বা জুতো, কৌটো, শিশি, বোতল, অ্যালুমিনিয়ামের টুটা ফাটা পাত্র থেকে শুরু করে গেরস্থালির পরিত্যক্ত সমস্ত আবর্জনা কেনবার জন্য লোকেরা অলি গলি হাঁক দিয়ে বেড়ায়। বিক্কিরিওয়ালা, বিক্কিরি। হালদার মশাই বিক্কিরিওয়ালা সেজে ভবেশ বাবুর বাড়ি গিয়েছিলেন। ভবেশ গিন্নি খুব চাঁদরেল মহিলা। বিক্কিরিওয়ালা বড্ড বেশি খোঁজ খবর নিচ্ছে দেখে ডাকাতের চর ভেবে পালোয়ান ভাগ্নেকে ডাকতেন। ভাগ্যিস তখন সে মামার সঙ্গে বেরিয়ে গেছে। উনি পুলিশে ফোন করতে যাচ্ছেন, আঁচ করেই গোয়েন্দা কেটে পড়েন। তবে আজব বলটার কথা ততক্ষণে জানা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি একটা প্রচন্ড ভারী খুদে বল বাথরুমে পড়েছিল।
গত রাতে বাড়ির আনাচে কানাচে ভূতেরা উৎপাত করেছে বটে, কিন্তু সন্দেহজনক ব্যাপার হলো বড়বাজারে ভবেশ বাবুর দোকানে ঠেলা গাড়িতে চাপিয়ে যে লোকটা ওই ভুতুরে বল বেচতে গিয়েছিল তার চোখ টেরা, এবং গতকাল বিকেলে ভবেশবাবুর বাড়ির কাছাকাছি একটা গলিতে যে লোকটাকে সিটিয়ে মরে পড়ে থাকতে দেখা যায় তার চোখও টেরা। কাজেই হালদার মশাই থানা থেকে হাসপাতালের মর্গ ছোটাছুটি করে বেরিয়েছে। তার হাতে এখন বড় তথ্য, মৃত লোকটির নামধাম। নোট বই খুলে গোয়েন্দা মশাই বললেন, গজকুমার সিং, 82 চালু মিস্ত্রি লেন। জায়গাটা বেলগড়িয়ার একটা মেস বাড়ি। গজকুমারের রেস খেলার নেশা ছিল। ওর মেসের লোকেরা বললেন ফালতু লোক, মাথায় ছিপ ছিল। ইদানিং বড়াই করে বলতেন শিগগির কোটিপতি হয়ে যাবেন, হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। এই সময় ফোন বাজলো। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, লোকেট করতে পেরেছেন? খুব ভালো কথা। না না, আপত্তি কি? শুভস্য শীঘ্রম। এই বুড়ো বয়সে মহাকাশ যাত্রা? ঠিক আছে, রাখছি। ফোন রেখে কর্নেল মিটিমিটি হেসে হালদার মশাইকে বললেন, গ্রহান্তরে গোয়েন্দাগিরি করবেন নাকি হালদার মশাই? আমি অবাক। হালদার মশাই সম্ভবত কিছু না বুঝেই ছটপট নস্যি নাকে গুঁজে বললেন, ও। কর্নেলের কথা মতো সন্ধে 6টা নাগাদ যখন বিজ্ঞানী চন্দ্রকান্তের বাড়ি পৌঁছলুম, দেখি হালদার মশাই আগেই চলে এসেছেন। যথারীতি এক প্লেট সিনথেটিক পকৌড়া এবং কফি খেয়ে নস্যিতে নাক জেরবার করে ফেলেছেন। মুখে চাপা উত্তেজনা থমথম করছে। চন্দ্রকান্তও তাঁর ল্যাবে ছিলেন। এসে খুশি খুশি মুখে বললেন, সুস্বাগত জয়ন্তবাবু। আপনি মহাকাশ থেকে কীট গ্রহে পৌঁছেও রেগুলার আপনার দৈনিক সত্যসেবক পত্রিকায় রিপোর্ট পাঠাতে পারেন, কিন্তু সমস্যা হলো আপনাদের কাগজের অফিসের টেলেক্স তা রিসিভ করতে পারবে না। দেখা যাক যদি কোনো ব্যবস্থা করতে পারি। বললুম, রিপোর্ট পরে হবে চন্দ্রকান্ত বাবু। আমরা কীট গ্রহে যাচ্ছি বললেন, সেটা কোথায়? সেকেন্ড গ্যালাক্সিতে। তবে ও নিয়ে মাথা ঘামাবেন না, গ্রহ ইজ গ্রহ। সেখানে বাতাস আছে তো? বিজ্ঞানী হাসলেন। কয়েকশো টন বাতাস সঙ্গে নিয়ে যাব। আপনি তো আমার এজিএল যন্ত্রটি দেখেছেন। বাতাসকে চাপ দিয়ে ঘনীভূত করে ফেলবো। এজিএল তার ওজন 0 করে ফেলবে। ব্যাস। কোথায়? প্রি প্রি শব্দ হলো। চন্দ্রকান্ত বললেন, ধুন্দু সন্দেহজনক কিছু দেখেছে। 1 মিনিট আসছি। চন্দ্রকান্তের এই বাড়িটা দমদম শহরতলি এলাকায় একটেরে। এলাকাটা গ্রাম বলেই মনে হয়। চারিদিকে ঘন গাছপালা। হালদার মশাই সন্দেহজনক শব্দটা কান পেতে শুনে তরাক করে উঠে বললেন, বসুন, আসছি। বললুম, ধুন্ধুর পাল্লায় পড়বেন কিন্তু। অমনি গোয়েন্দা প্রবর বসে পড়লেন। বেজার মুখে বললেন, হ, ওই এক হতচ্ছাড়া জয়ন্তবাবু। ওই পাজিটাকে যদি সঙ্গে নেন সায়েন্টিস্ট, আমি কিন্তু যাচ্ছি না। মনে পড়লো সেবার চুপি চুপি বিজ্ঞানীর বাড়ি ঢুকতে গিয়ে হালদার মশাইয়ের কি অবস্থা হয়েছিল ধুন্ধুর হাতে। কিন্তু এমনিতে শ্রীমান ধুন্ধু বেশ খোশ মেজাজি রোবট। ইদানিং তাকে চন্দ্রকান্ত রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন। ধাতব গলায় বেশ গাইছে। চন্দ্রকান্ত ফিরে এসে বললেন, ধুন্ধুটা ভীতু হয়ে যাচ্ছে দিনে দিনে। অন্ধকারে বেড়াল দেখলেও চমকে ওঠে। কিছুক্ষণ পরে কর্নেল এসে পড়লেন। ওর পিলো ব্যাগে প্রজাপতি ধরা নেটের স্টিক উঁকি মেরে আছে চেনের ফাঁকে। অবাক হয়ে বলল, চন্দ্রকান্ত বাবু, কীট গ্রহে প্রজাপতিও আছে নাকি? বৃদ্ধ প্রকৃতিবিদ অট্টহাসি হাসলেন। বিজ্ঞানী বললেন, আহা, চান্স মিস করতে নেই। যদি সত্যিই থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা কতটুকু জানি মশাই। যাই হোক, আমাদের রেডি হওয়া দরকার। ইন্টারন্যাশনাল স্পেস কমিশনের সঙ্গে যোগাযোগ করে টাইম শিডিউল পেয়েছি 7:30 থেকে 8টা। এই 8 ঘন্টা পৃথিবীর স্পেস উইন্ডো ট্রাফিক আমাদের জন্য বরাদ্দ। হালদার মশাই নড়ে উঠলেন। সেটা কি? কর্নেল বললেন, আমি বুঝিয়ে বলছি। চন্দ্রকান্ত বাবু, আপনি স্পেস শিপ রেডি করুন ততক্ষণ। বিজ্ঞানী চলে গেলে কর্নেল বললেন,
পৃথিবীর আকাশ থেকে মহাকাশে পৌঁছানো একটা সমস্যা হালদার মশাই। যেখান সেখান দিয়ে বেরোনো যায় না, একটা নিরাপদ যাত্রা পথ আছে, সেটাই স্পেসফুল। কোনো দেশ থেকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ বা স্পেসশিপ পাঠাতে হলে আগে জানা দরকার পথটা ফাঁকা আছে কিনা, নইলে অন্য দেশের পাঠানো স্পেসশিপের সঙ্গে ঠুক্কুর লাগতে পারে। তাছাড়া উল্কার বিপদ আছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আছে, এইসব বিপদ আপদ এড়িয়ে নিরাপদ পথ আবিষ্কার করতে হচ্ছে। হালদার মশাই খুব মাথা নাড়ছিলেন বটে, মুখ দেখে মনে হচ্ছিল কিছু বুঝতে পারছেন না। বিজ্ঞানীর কণ্ঠস্বর ভেসে এলো, আপনারা ল্যাবে চলে আসুন, ল্যাবের গেট নাম্বার 2 সামনে দাঁড়ান, লিফট পাবেন, লিফট সরাসরি স্পেসশিপে পৌঁছে দেবে, কুইক। ল্যাবে ঢুকে 2 নম্বর গেটের সামনে আমরা দাঁড়ালুম। দরজার দুপাশে সরে লিফট দেখা গেল। লিফটে ঢুকে হালদার মশাই ফিসফিস করে বললেন, সেই পাজি ধুন্দুটা সঙ্গে যাচ্ছে না তো? নেপথ্যে চন্দ্রকান্তের হাসি শোনা গেল। ধুন্দু মাস্ট মিস্টার হালদার, তবে ওকে ভয় পাবেন না, ওকে বলে দিয়েছি ও আপনার বন্ধু হয়ে থাকবে। স্পেসশিপে ঢুকে বুঝলুম গরম ডিম আলো এবং ছাদের একটা গম্বুজের মাথায় বসানো। চন্দ্রকান্তের পাশে কর্নেল বসলেন, আমি আর হালদার মশাই বসলুম পেছনে। তারপর হালদার মশাই হঠাৎ আটকে উঠে বললেন, গেছি গেছি। পেছন থেকে ধুন্দু ওর কাঁধে হাত রেখেছে। আস্তে আস্তে বললুম, ধুন্দু আপনার কাঁধে হাত রেখে বন্ধুতা জানাচ্ছে হালদার মশাই, আপনি ওকে বন্ধুতা জানান। হালদার মশাই ভয়ে ভয়ে ধুন্দুর চিবুকে ঠোনা মেরে আদর করলেন। চন্দ্রকান্ত বললেন, আমরা উঠছি, রেডি। একটা ঝাঁকুনি লাগলো, তারপর কাচের জানালা দিয়ে দেখলুম নিচের অজস্র আলোর ফুটকি দেখতে দেখতে মিলিয়ে গেল। হালদার মশাই ফিসফিস করে বললেন, আচ্ছা জয়ন্ত বাবু, আমাদের স্পেস স্যুট পরালেন না তো সায়েন্টিস্ট মশাই? আমার কেমন যেন ঠেকছে। চন্দ্রকান্ত তা শুনতে পেয়ে সহাস্যে বললেন, এই শর্মার সেটাই কৃতিত্ব মিস্টার হালদার, স্পেস স্যুট টুট সবই প্রিমিটিভ করে ফেলেছি। কত কিলোমিটার বেগে যাচ্ছি জানেন? সেকেন্ডে 2000 মাইল। ওই দেখুন সূর্য ঝলমল করছে। হালদার মশাই বললেন, কিন্তু রোদ্দুর কোথায়? আকাশই বা এত কালো কেন? তিনি নস্তি নিলেন। অমনি ধুন্দু পেছন থেকে মুন্ডু এগিয়ে দিল। হালদার মশাই খি খি হেসে তার নাকে খানিকটা নস্যি গুঁজে দিলেন। ধুন্দু নস্যির চোটে ধাতব হাঁচি হাসতে হাসতে কাত হয়ে পড়ল। চন্দ্রকান্ত বিরক্ত হয়ে বললেন, মিস্টার হালদার কেলেঙ্কারি করবেন দেখছি। ধুন্দু নড়াচড়ায় স্পেসশিপ ব্যালেন্স হারালেই নিরে সর্বনাশ। হালদার মশাই প্রায় আর্তনাদ করে উঠলেন, কে কে কে? চন্দ্রকান্ত খুটখুট শব্দে বোতাম টেপাটেপি করতে করতে বললেন, গতিপথ বদলে গেছে, আপনি মশাই বড্ড ঝামেলা বাঁধান। এই রে, আমরা কোথায় চলেছি কে জানে? কর্নেল চুপচাপ নির্বিকার মুখে চুরুট টানছেন। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলুম। বললুম, চন্দ্রকান্ত বাবু অ্যাক্সিডেন্ট হবে না তো? হবে কি মশাই, হয়ে গেছে। বিজ্ঞানী তেতো মুখে বললেন, আমরা লক্ষ্যভ্রষ্ট হয়েছি, কিন্তু স্পেসশিপ ভেঙে পড়ো না তো? দেখা যাক। আরো ভয় পেয়ে হালদার মশাইয়ের দিকে তাকাল। উনি মুখ চুন করে বসে আছেন। বললুম, এবার কি হবে ভাবুন তো হালদার মশাই। কবিতা ভদ্রলোক বললেন, ভাবতাছি, তবে আমারে দোষ দেবেন না যেন, ওই পাজি হতচ্ছাড়া নাক পাড়াইয়া। উনি থেমে গেলেন। ধুন্দু আবার নাক বাড়িয়েছে ওর কাঁধের উপর দিয়ে। বিজ্ঞানী টের পেয়ে ধমকে দিলেন, ধুন্দু টাট টাট টাট। ওটা নিশ্চয়ই সাংকেতিক ভাষা। ধুন্দু ধাতব স্বরে বলল, টাট টাট টাট। ক্রিয় 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 হুঙ্কার দিলেন বিজ্ঞানী। ধুন্দু তার চৌকো থাবা দিয়ে হালদার মশাইয়ের কাঁধ আগলে ধরল। কর্নেল বললেন, নস্যি হালদার মশাই, বন্ধু নস্যির মজা টের পেয়েছে, না পেলে আপনার কাঁধের হাড় ভেঙে দেবে শিগগির। হালদার মশাই দ্রুত নস্যির কৌটো বের করে
বাকি নসি সবটাই ধুন্ধুর নাকে গুঁজে দিলেন। সঙ্গে সঙ্গে শুরু হলো ধুন্ধুর বিকট হাঁচি, এবং হাঁচতে হাঁচতে সে এমন নড়তে থাকলো স্পেসশিপ বেজায় ঝাঁকুনি খাচ্ছিল। চন্দ্রকান্ত হাল ছেড়ে দিয়ে বললেন, ইম্পসিবল। নিন, কোথায় নামছেন দেখুন আপনারা। নিচে রোদে ঝকমকে সোনালি বালি, যতদূর চোখ যায় শুধু বালি, অসমতল কোথাও সমতল বালির বিস্তার, কাছে ও দূরে বালিরই পাহাড়। জায়গাটা মরুভূমি, তাতে সন্দেহ নেই। প্রচন্ড বালি উড়িয়ে স্পেসশিপ অবশ্য নিরাপদে থামল। কর্নেল দরজা খুলে নেমেই বললেন, বাহ, অসাধারণ। তারপর উনি যথারীতি চোখে বাইনাকুলার তুলে চারিদিকে দেখতে থাকলেন। আমি আর হালদার মশাই দরজা খুলে নেমে গেলাম। ঘড়ি দেখে অবাক, 7:40 বাজে। তার মানে 10 মিনিটের জার্নি। ঘড়িতে একই তারিখ যে। সাধারণ জ্ঞানে বুঝলুম আমরা নিশ্চয়ই পশ্চিম দিকে সূর্যের পেছন পেছন ছুটে এসেছি, তাই এখন বিকেলের দেখা পাচ্ছি এখানে। কিন্তু কি বিচ্ছিরি গরম! হালদার মশাইয়ের দোষেই মহাকাশ যাত্রা ব্যর্থ এবং পৃথিবীর কোনো সৃষ্টি ছাড়া মরুভূমিতে এসে পড়েছি। হালদার মশাইকে সম্ভবত সেজন্যই কাতর দেখাচ্ছে। তাই ওকে সান্ত্বনা দিতে বললুম, সত্যি সত্যি কি আমার আনন্দ হচ্ছে জানেন হালদার মশাই? কোনো উদ্ভুটে গ্রহে গিয়ে কি বিপদে পড়তুম কে জানে, তার চেয়ে এটা বরং ভালোই হলো। হালদার মশাই কিন্তু বেজার মুখে বললেন, ভালোই হলো, মরুভূমিতে আইয়া পড়ছি, এখন বেদুইন ডাকাতগুলি আইয়া পড়লেই গেছি। আপনি বেদুইনের কথা ভাবছেন কেন? এটা মেক্সিকোর মরুভূমিও হতে পারে। হালদার মশাই চাপা স্বরে বললেন, আমি ডিটেকটিভ, ডোন্ট ফরগেট দ্যাট। নাম্বার সময় গম্বুজওয়ালা ঘর দেখছিলাম একখানে, আরবের ডেজার্ট না হইয়া যায় না। কর্নেল বাইনাকুলার নামিয়ে বললেন, ডেজার্টে অনেক হ্যাজার্ড আছে মনে হচ্ছে হালদার মশাই। কেন কেন? হালদার মশাই তার কাছে গিয়ে দাঁড়ালেন। ওইদিকে বালির পাহাড়ের মাথায় একটা পেটে লোক দেখল। গোল কুমড়োর গায়ে নাক মুখ চোখ এঁকে দিলে যেমন দেখায় তেমনি ছিল। লোকটার হাত পা কিচ্ছু নেই, দিব্যি গড়াতে গড়াতে ওধারে উধাও হয়ে গেল। কুমড়ো মানুষের দেশে এসে পড়েছি আমরা। রসিকতা করছেন ভেবে একটু হেসে বললুম, কুমড়ো পাঠাসের দেশে বলুন। কর্নেল গম্ভীর হয়ে বললেন, হাসির কথা নয় ডার্লিং, মনে হলো কুমড়ো মানুষটা বস্তিতে খবর দিতে গেল। বলে ডাকলেন, চন্দ্রকান্ত বাবু নেমে আসুন। বিজ্ঞানী স্পেসশিপের ভেতর বসে কি সব করছিলেন। তরাক করে নেমে এসে বললেন, আশ্চর্য কর্নেল, খুবই আশ্চর্য। আমরা পথভ্রষ্ট হইনি, সঠিক জায়গায় পৌঁছেছি। চমকে উঠে বলল, সেই কীটগ্রহে এসে গেছি নাকি? চন্দ্রকান্ত খুশি মুখে বললেন, হ্যাঁ, আমকা ধুন্ধুকে দোষ দিচ্ছিল। ধুন্ধু দুবার জাট না দিলেই বড় গতিপথ থেকে 1 ডিগ্রি সরে যেত। ফলে কি হতো জানেন? অনন্তকাল মহাকাশে ভেসে বেড়াতো। কর্নেল চলে আসুন। জয়ন্তবাবু, মিস্টার হালদার, কুইক! ডিটেক্টরের কাঁটা সেই বলটার দিকে তাক করে আছে, আমরা সেদিকেই এবার যাব। কর্নেল আবার বাইনোকুলারে দূরে কিছু দেখছিলেন। বললেন, যাওয়ার আগে কুমড়ো মানুষদের একটা গ্রুপ ফটো নিতে চাই চন্দ্রকান্ত বাবু। কুমড়ো মানুষ? বিজ্ঞানী অবাক হয়ে বললেন, কই, কোথায়? ওই দেখুন, দল বেঁধে গড়াতে গড়াতে আসছে। এবার ব্যাপারটা চোখে পড়ল। সেই বালির পাহাড় বেয়ে অন্তত 100 খানেক জ্যান্ত কুমড়ো গড়াতে গড়াতে নামছিল। সমতলে নেমে এবার তারা গড়াতে গড়াতে আমাদের দিকে ছুটে আসছে। অবিকল প্রকাণ্ড ফুটবল মনে হচ্ছে। মাঝে মাঝে কয়েকটা যেন কিক খেয়ে আকাশে উঠছে, আবার নেমে পড়ছে। চন্দ্রকান্ত বললেন, কি বিপদ! না, ধুন্ধুকে বের করি, কিছু বলা যায় না। তিনি স্পেসশিপের পেছনের খোপের দরজা খুলে দিলেন। শ্রীমান ধুন্ধুমার বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো। হালদার মশাই তার কাছে ঘেঁষে রইলেন। চন্দ্রকান্তকে দেখলুম হাতে মারাত্মক লেজার পিস্তল নিয়েছেন, কিন্তু আমার বৃদ্ধ বন্ধু ক্যামেরা তাক করে আছে। কুমড়ো মানুষেরা আমাদের প্রায় 50 মিটার দূরে এসে সার বেঁধে দাঁড়িয়ে গেল। না, দাঁড়াবে কি করে? ঠ্যাংই তো নেই। কাজেই থামলো বলাই ভালো। এই সময় লক্ষ্য করলুম কেমন অদ্ভুত চাপা একটা ঝাঁ ঝাঁ শব্দ হচ্ছে। ওটাই কি ওদের ভাষা? ক্রমে চোখে পড়লো ওদের মধ্যে নানা বয়সী কুমড়ো মানুষ আছে। তারপর সবাই আমাদের জিভ দেখাতে থাকলো। হালদার মশাই খাপ্পা হয়ে বললেন, অসভ্যতা দেখছেন, মুখ ভেঙায় কেমন। কর্নেল টেলিলেন্স ফিট করে
কয়েকটা ছবি নিলেন। তারপর আমাদের অবাক করে সোজা এগিয়ে গেলেন ওদের দিকে। চন্দ্রকান্ত চেঁচিয়ে উঠলেন, যাবেন না, যাবেন না। আমিও চেঁচিয়ে ডাকলাম, কর্নেল, কর্নেল। কর্নেল কান করলেন না। সেই ঝাঁ ঝাঁ শব্দটা এখন থেমে গেছে। হালদার মশাই চাপা সরে বললেন, বিপদ বাঁধবে, ওই দেখেন কর্নেল স্যারেদের চক্কর দিয়া ঘিরতেছে। কিন্তু এই অদ্ভুত পরিস্থিতিতেও আমার হাসি পেল যখন দেখলুম কর্নেল ওদের মতো জিভ বের করে অনবরত ভেংচি কাটার ভান করছেন। তারপর সে এক বিচিত্র ব্যাপার। কুমড়ো মানুষগুলো কর্নেলের ওপর এসে পড়ল। কেউ ওর কাঁধে, কেউ ওর মাথায় চড়ল। মাথারটি কর্নেলের টুপি খুলে নিজের মাথায় পড়ল এবং কর্নেলের চকচকে টাকে সেটে বসে রইল। একজন ওর দাড়িতে আটকে গেল। এবার আরো আজব দৃশ্য। সার্কাসের লোহার বলের ওপর পা রেখে বলটাকে গড়াতে গড়াতে এগোনো দেখেছি। কর্নেল কি সে খেলাও জানেন? ওর পায়ের তলায় কয়েকটা কুমড়ো মানুষ এবং উনি দিব্যি নাচাল ভঙ্গিতে এগিয়ে চলেছেন। এদিকে ওর চারপাশে ওড়াউড়ি করছে আরো সব কুমড়ো মানুষ, সম্ভবত বসার জুৎসই জায়গা খুঁজছে। বিজ্ঞানী চন্দ্রকান্ত ব্যস্তভাবে বললেন, মনে হচ্ছে কর্নেলকে ওরা বন্দি করে নিয়ে যাচ্ছে। অসহ্য বেয়াদবি। ধুন্দু, টুট টুট কুট কুট। ধুন্দু বালির উপর দমাস দমাস পা ফেলে এগিয়ে গেল। ওকে পেছনে দেখা মাত্র কুমড়ো মানুষের একটা দঙ্গল ঝাঁ ঝাঁ শব্দে তেড়ে এলো। ধুন্দুর ওপর তারা প্রকাণ্ড ঢিলের মতো পড়তে থাকলো। ধুন্দু টাল সামলে নিয়ে খপ করে একটাকে ধরে দূরে ছুঁড়ে ফেললো, কিন্তু তার কিছুই হলো না। সে আবার গড়াতে গড়াতে এসে লাফ দিয়ে ধুন্দুর একটা কানে এসে পড়ল। চন্দ্রকান্ত বললেন, হই যা। দেখলুম ধুন্ধু নেতিয়ে হাঁটু দুমড়ে ধরাশায়ী। চন্দ্রকান্ত বললেন, বাঁ কানের নিচেই সুইচ। চাপ পড়লে ধুন্ধু ইনঅ্যাক্টিভ হয়ে যায় বলে তিনি লেজার পিস্তল উঁচিয়ে দৌড়ে গেলেন। লেজার পিস্তলের গুলিতে কোনো কাজ হলো না। কুমড়ো মানুষেরা কর্নেলের মতোই বিজ্ঞানী ভদ্রলোককে নাচাতে নাচাতে নিয়ে চলল। উনি পেছন ফিরে চেঁচিয়ে কিছু বললেন, বোঝা গেল না। হালদার মশাই ফুস করে শ্বাস ছেড়ে বললেন, কোনো মানে হয় ব্যাটির ছেলেরা। ওর কথা থেমে গেল। আমাদের পেছনে স্পেসশিপ, তার আড়ালে কখন এক দঙ্গল কুমড়ো মানুষ এসে লুকিয়েছিল টের পাইনি। আচমকা তারা এসে হালদার মশাইকে ঘিরে ফেলল এবং তারপর একই দৃশ্য দেখতে পেলুম। ঠ্যাঙা গোয়েন্দা প্রবর নাচতে নাচতে চলেছেন আর চেঁচাচ্ছেন, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, বাঁচান, বাঁচান। কিন্তু আমার দিকে কুমড়ো মানুষদের লক্ষ্য নেই কেন? একা চুপচাপ দাঁড়িয়ে রইল। এ তো ভারী অপমানজনক ব্যাপার। আমাকে ওরা বন্দি করলো না, গ্রাহ্যই করলো না। আমি কি এতই ফেললাম? আঁতে বড্ড ঘা লাগছিল এবং অভিমান হচ্ছিল। আর এক আশ্চর্য ব্যাপার, সূর্য যেখানকার সেখানেই আছে। একই তাহলে এক চির বিকেলের দেশ। সোনালি বালির উপর নরম গোলাপি রোদ্দুর, একটু ভ্যাপসা গরম আছে, একটুও বাতাস বইছে। কুমড়ো মানুষেরা 3 বন্দিকে নিয়ে বালির পাহাড় পেরিয়ে উধাও হয়ে গেলে ধুন্ধুর কাছে গেল। হঠাৎ মনে হলো, ধুন্ধুর এক কানে অফ করা সুইচ আছে যখন, অপর কানেও কি পাল্টা অন করা সুইচ নেই? যেই কথাটা মাথায় আসা, ডান কানের সুইচটা টিপে দিল। অমনি ধুন্ধু ঝনঝন শব্দে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে ঘুরে একখানা স্যালুট ঠুকলো। খুশি হয়ে বলল, হ্যালো বন্ধু, কনগ্রাচুলেশন। ধুন্ধু তার ধাতব কণ্ঠস্বরে বলল, ট্রাও ট্রাও ট্রাও। এই রোবট ভাষা আমি বুঝি না। ইশারায় তাকে অনুসরণ করতে বলল। স্পেসশিপের কাছে গিয়ে দেখি সে আমার ইশারা বুঝতেই পারেনি। বালির পাহাড়টার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মূর্খ হতচ্ছাড়া, আমার তেষ্টা পেয়েছে। যা সব আক্কেল গুরুম করা কাণ্ড ঘটল। স্পেসশিপে ঢুকে জলের ফ্লাস্ক থেকে অনেকটা জল খেল। চন্দ্রকান্ত সিটে গিয়ে স্পেসশিপ চালানোর চেষ্টা করবো না? এই ভেবে উঠতে যাচ্ছি, চোখে পড়ল ধুন্ধু দমাস দমাস করে বালির পাহাড়টার দিকে হেঁটে চলেছে। রাগে গা জ্বালা করছিল, কিন্তু কি আর করা যায়। নিজের আসনে বসে সিগারেট ধরালুম। এখন আমি মরিয়া, পড়াতে যা আছে ঘটুক। কিছুক্ষণ পরে হঠাৎ কি একটা শব্দ। দরজা খোলা ছিল বলেই কানে এলো। তাকিয়ে দেখি কি আশ্চর্য, একটা রোগা খেকুটে চেহারার মানুষ, হ্যাঁ আমার মতোই মানুষ, অবাক চোখে স্পেসশিপটা দেখছে। এমন সৃষ্টি ছাড়া এক জায়গায় মানুষ দেখলে মানুষের মনে আনন্দ উপচে পড়ে। লাফ দিয়ে বেরিয়ে গিয়ে বললুম, নমস্কার নমস্কার।
মানুষটি চমকে উঠে 2 পা পিছিয়ে গেলেন। তারপর ভয়ে ভয়ে বললেন, আপনি মানুষ বটে তো? হাসতে হাসতে বললুম, আপনার সন্দেহের কারণ? আমি জলজ্যান্ত মানুষ। ওরে বাবা, জ্যান্ত বললেন নাকি? হ্যাঁ, আমি জ্যান্ত বই কি, আপনার মতোই জ্যান্ত। হু হু, আমি কিন্তু জ্যান্ত নই, মরা। বড় রসিক লোক তো। আপনার রসিকতায় বড় আনন্দ পেলুম। এতক্ষণ এই কুমড়ো মানুষদের দেশে যা সব কাণ্ড হলো, আপনাকে দেখে ধাতস্থ হওয়া গেল। তা মশাইয়ের নাম? আপনার নাম আগে শুনি। জয়ন্ত চৌধুরী, স্পেশাল রিপোর্টার, দৈনিক সত্যসেবক পত্রিকা। রে বাবা, এখানেও রিপোর্টার! বলে ভদ্রলোক আরো সরে গেলেন। আরে, আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না? ওরেও রেহাই নেই দেখছি। পেছনে রিপোর্টার লেড়িয়ে দিয়েছে। মোড়ে মানে? পৃথিবীতে মশাই রিপোর্টারদের চালাতেই আটকে দিয়েছে। ও, প্রশ্নে প্রশ্নে জেরবার। এই বল কোথায় পেলেন? কে দিল? কি ধাতুতে তৈরি? আমার বল। সন্দিগ্ধ হয়ে বললাম, মশাইয়ের নাম? ঈশ্বর গজকুমার সিং। গজকুমার সিং? আপনি? কি আশ্চর্য, আপনি তো সেই আজব বল বিক্রি করতে গিয়েছিলেন ভবেশ বাবুর দোকানে। বলেই ওর চোখের দিকে তাকালো। চোখ দুটি টেরা। তাহলে ইনি সত্যি সেই লোকটি? গজকুমার বিষণ্ণ মুখে বললেন, আর বললেন না, বলটা আমার ঠাকুরদা কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে আমাদের বিহার মুলুকের বাড়িতে ছিল। খুলে বলছি মশাই, আমি একজন রেসুরে। আগামী শনিবার একটা ঘোড়ার উপর মোটা দান ধরবো ভেবে ওটা বাড়ি থেকে মেসে এনে রেখেছিল। তারপর বেচতে যদি গেলুম, বিক্রি হলো না। ফেরার পথে কি করে খবর হলো কে জানে, ঝাঁকে ঝাঁকে খবরের কাগজের রিপোর্টার ঘিরে ধরলো। প্রাণে মারা পড়ল। বুঝতে পারছি, কিন্তু আপনি এখানে কি করে এলেন? গজকুমার মাথা নেড়ে বললেন, তা তো জানি না, শুধু জানি আমি মরে গেছি। তারপর একটু আগে চোখ খুলে দেখি ওইখানে বালির ওপর শুয়ে আছি। উঠে বসলো, তখন আপনার এই গাড়িটা চোখে পড়লো, চলে এলো। গজকুমার বাবু, সমস্ত ব্যাপারটা রহস্যময়। আমার ধারণা আপনি সত্যি মারা পড়েননি, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ভুল করে আপনাকে মরা ভেবে মর্গে ঢোকানো হচ্ছিল। তারপর কেউ বা কারা আপনাকে এই কুমড়ো মানুষদের গ্রহে পাঠিয়ে দিয়েছে। গজকুমার বাবু চিন্তিত হয়ে বললেন, যাকে একটা সিগারেট দিন। সিগারেট দিলুম। উনি আরামে টান দিয়ে ধোঁয়া ছেড়ে ফের বললেন, মরুভূমি তো, তাই বড্ড গরম। তা আপনি কি যেন বললেন, কুমড়ো মানুষ নাকি? হ্যাঁ, এই গ্রহের নাম কিটু। এখানে অবিকল কুমড়োর মতো মানুষরা থাকে। তাদের হাত পা নেই, গড়াতে গড়াতে লাফাতে লাফাতে চলে। আমার 3 সঙ্গীকে তারা ধরে নিয়ে গেছে। আপনাকে ধরে নিয়ে যায়নি কেন বলুন তো? সেটাই তো ভাবছি। গজকুমার বাবু আমাকে খুঁটিয়ে দেখার পর বললেন, আমার মনে হচ্ছে ওরা কি করে টের পেয়েছে আপনি কাগজের রিপোর্টার, তাই আপনাকে এড়িয়ে গেছে। আপনি প্রশ্নে প্রশ্নে জেরবার করে হাড়ির খবর বের করবেন এবং জব্বর স্কুপ ঝাড়বেন, সেই ভয়েই আপনাকে ধরে নিয়ে যায়নি। কিন্তু আপনাকে ধরে নিয়ে যাওয়া উচিত ছিল, কেন যায়নি? গজকুমার বাবু কাঁচা পাকা চুল আঁকড়ে ধরে একটু ভাবলেন। তারপর খোঁচা খোঁচা গোঁপদাড়ি খুব করে চুলকে নিয়ে বললেন, বালিতে বেজায় পিঁপড়ে জ্বালা করছে। কুমড়ো মানুষদের দেশে পিঁপড়েগুলো একই গরনের, গোটা কত টিপে মেরেছি। হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন তুলেছেন। আমাকে ধরে নিয়ে যায়নি কেন? আমার মনে হচ্ছে আমাকে যে বা যারা এখানে নিয়ে এসেছে তাকে বা তাদের ওরা ভয় পায়। কিন্তু কথা হলো, কে বা কারা আমাকে এখানে নিয়ে এলো? আপনি ঠিকই বলেছেন জয়ন্তবাবু,
সমস্ত ব্যাপারটাই রহস্যময়। একটু ইতস্তত করে বললুম, কাজ করা যাক, চলুন না দুজনে চুপি চুপি ওই বালির পাহাড়ের দিকে যাই, গিয়ে দেখি আমার সঙ্গীদের কি অবস্থা হয়। মানুষ হয়ে মানুষকে বাঁচানো কর্তব্য নয় কি? আমাদের রিস্কটা নেওয়া উচিত। গজকুমার বাবু বললেন, চলুন, কিন্তু হাতে অন্তত একটা লাঠি ফাটি থাকলে ভালো হতো। এই আজগবি মরুভূমিতে একটা ঝোপঝাড় পর্যন্ত নেই। দেখুন না, আপনাদের গাড়ির ভেতর রড টড পান নাকি? যা হোক কিছু পেলেই চলবে। অগত্যা একটা হাতুড়ি কি স্ক্রুড্রাইভার, ছুরি থাকলে আরো ভালো। কুমড়ো মানুষ বললেন, প্যাক করে পেটে ঢুকিয়ে দেব। উনি খ্যা খ্যা করে হেসে উঠলেন। তবে যুক্তিটা মন্দ নয়। স্পেসশিপে ঢুকে চন্দ্রকান্তের সিটের পাশে সৌভাগ্যক্রমে টুলস ব্যাগটা পেয়ে গেলুম। হাতুড়ি বা ছুরি নেই, নানা সাইজের স্ক্রুড্রাইভার প্লাস আরো কত রকমের টুকিটাকি জিনিস আছে। বুদ্ধি করে দুটো বড় সাইজের স্ক্রুড্রাইভার নিলুম। দুজনে এভাবে সশস্ত্র হয়ে বালির পাহাড়টার দিকে হাঁটতে থাকলো। এতক্ষণে টের পেলুম যে ঝাঁ ঝাঁ শব্দ তখন শুনেছি তা ওই বালির ভেতর থেকে উঠছে। বইতে পড়েছি পৃথিবীর বহু মরুভূমিতে বালির ওপর চলাফেরা করলে অদ্ভুত শব্দ হয়। কোথাও কোথাও নাকি অর্কেস্ট্রাও শোনা যায়। বালিতে হাঁটার সমস্যা আছে, দ্রুত এগোনো যায় না, তাতে ক্রমাগত অস্বস্তিকর ঝাঁ ঝাঁ ঝনঝন শব্দ। পাহাড়টা আন্দাজ 100-3 ফুট উঁচু, কিন্তু যতবার উঠতে যায় পা হড়কে গড়িয়ে পড়ে। দুজনে অনেক খোঁজাখুঁজি করে অপেক্ষাকৃত শক্ত জায়গা পেল। সেখান দিয়ে কষ্টে সৃষ্টে হামাগুড়ি দিয়ে উপরে উঠল। তারপর চোখে পড়ল নিচে উপত্যকার মতো একটা জায়গা, এবং সত্যি স্বর্গোদ্যান বলা চলে। উজ্জ্বল সবুজ গাছপালা, সুন্দর ছিড়িছিড়ি ঝর্ণাধারা এবং ওল্টানো বিশাল বাটির মতো অসংখ্য রং বেরঙের ঘর। ঝর্ণার ধারে একটা সবুজ ঘাসের মাঠ, মাঠে কুমড়ো মানুষদের ভিড়। কিন্তু আশ্বস্ত হয়ে দেখলুম আমার সঙ্গীদের ওরা ধরে নিয়ে এসেছে বটে, কিন্তু বন্দি করে রাখিনি। 3টে মোড়ার মতো গড়নের নিটোল রঙিন আসন দিয়েছে বসতে। 3জনের হাতেই 8খানা প্রকাণ্ড ডিমের খোলার মতো পাত্র। ওরা তাড়ি তাড়ি কিছু খাচ্ছে। ধুন্ধুর অবস্থা অন্যরকম। সে চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। বুঝলুম বেয়াদপি করেছিল, তার শাস্তি। কুমড়ো মানুষরা নাচানাচি করছে, যেন রং বেরঙের বড় বড় বেলুন উঠছে। গজকুমার বাবু ফিসফিস করে বললেন, চলুন, এরা খুব সজ্জন মনে হচ্ছে, আমার খুব খিদেও পেয়েছে। বললুম, আগে বুঝে নিন আপনাকে ওরা পছন্দ করছে কিনা। গজকুমার বাবু স্ক্রুড্রাইভার নাচিয়ে বললেন, বেগুন বাইন করলে প্যাক করে ঢুকিয়ে দেবো, চলে আসুন। বলে উনি উঠে দাঁড়ালেন। দুহাত তুলে সাদা দিয়ে ঢাল বেয়ে নেমে গেলেন। কুমড়ো মানুষটা থেমে গেল এবং এদিকে তাকাল। তারপর গজকুমার বাবুকে কর্নেলদের মতোই পায়ের তলায় ঢুকে নাচাতে নাচাতে নিয়ে গেল। দেখলুম আমার বৃদ্ধ বন্ধু চোখে বাইনোকুলার তুললেন, তারপর হাত নেড়ে চলে যেতে ইশারা করলেন। খুব রাগ হলো। আমাকে কেন হেনস্থা করা হচ্ছে বুঝতে পারছি না। কুমড়ো বাটার ছেলেরা আমাকে দিব্যি দেখতে পাচ্ছে, অথচ গ্রাহ্য করছে না। গুঁয়ো ধরে ঢাল বেয়ে নামতে থাকলো। খানিকটা নেমেছি, কয়েকটা খোকা কুমড়ো মানুষ বাই বাই করে ফুটবলের মতো এসে আমাকে ধাক্কা মারল। গড়িয়ে পড়ে গেলুম। তারপর যেই উঠে দাঁড়াই অমনি বাই করে গায়ে পড়ে আর আছাড় খাই। বুঝলুম আমাকে যে কোনো কারণেই হোক এরা পছন্দ করেনি। রাগ করে ঢালে হামাগুড়ি দিয়ে উপরে ফিরে এলো। তাতেও রক্ষা নেই। বিচ্ছু খোকাগুলো উড়ে এসে দমাদম গায়ে পড়ছে। ঠাসা বালিশের মতো জিনিস, তাই আঘাতটা গায়ে তত বাজছে না, কিন্তু আছাড় খাচ্ছি। কি আর করা যাবে? অগত্যা স্পেসশিপে ফিরে এলো। বালির ওপর হাঁটাহাঁটিতে খিদে পেয়েছে। বিজ্ঞানী চন্দ্রকান্ত নিশ্চয়ই সঙ্গে খাবার দাবার এনেছেন, কিন্তু কোথায় তা? খোঁজাখুঁজি শুরু করলুম। একখানে ইংরেজিতে লেখা আছে, খিদে পেলে একটা ক্যাপসুল খান, না পেলে 2টো খান, তারপর একটা খান। একটা ক্যাপসুল খেলুম। ফ্লাস্ক থেকে জল খেয়ে ঢেকুর তুলে আসনে হেলান দিলুম। এটা চন্দ্রকান্তর আসন। কি খেয়াল হলো, বোতামগুলো টিপতে শুরু করলুম, হয়তো রাগের চোটে মরিয়া হই। তারপরে হঠাৎ একটা ঝাঁকুনি,
এবং স্পেসশিপ আকাশে উঠে পড়েছে। সর্বনাশ! যদি অনন্ত মহাকাশে চিরকাল ভেসে চলে। ভয় পেয়ে সামনে যে বোতাম দেখি টিপে ধরি। তারপর এক চিররাত্রির দেশ, শুধু আকাশ ভরা তারা আর অন্ধকার। ভয়ে চোখ বুজে গেল। কতক্ষণ পরে ফের ঝাঁকুনির চোটে খুলে দেখি বাইরে নীলাভূষ আশ্চর্য আলো। আবার কোথায় এলুম কে জানে। দরজা খুলতে গিয়ে হঠাৎ চোখে পড়ল সামনে ভিশন স্ক্রিনে ফুটে উঠেছে ইংরেজিতে সতর্কবাণী। নামতে পারো কিন্তু সাবধান, পৃথিবীর চেয়ে মাধ্যাকর্ষণ 90% কম। উড়ে যাওয়ার সুখ পাবে, তবে নামা কঠিন হবে, তাই বুকে হেঁটে চলবে। কি বিপদ! আমি কি সরীসৃপ? ব্যাপারটা খারাপ লাগছে এই ভেবে যে আমাকে কোনো অদৃশ্য শক্তি যেন বড্ড বেশি হেনস্থা করতে চাইছে। কাগজের লোক হওয়ার জন্যই কি? অজকুমার বাবুর কথাটা মনে ধরল। নেমেই মনে হলো কি একটা শক্তি আমাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। তাই তক্ষুনি উপুর হয়ে গিরগিটির মতো হাঁটতে থাকলো। নীলচে রোদ্দুরে মায়াময় দেখাচ্ছে জায়গাটা, তবে বালি নেই, শক্ত পাথর, মাটিও চোখে পড়ল না। এখানে ওখানে ন্যাড়া পাথরের স্তূপ, দূরে ও কাছে ছোট বড় বিচিত্র গড়নের বিশাল ভাস্কর্যের মতো পাহাড়, পাথরের রং ঘন কালো। হঠাৎ দেখি সামনে একটা ক্রিকেট বলের সাইজের পাথর পড়ে আছে। কর্নেলের ঘরে যেমনটি দেখেছিলাম। মাথায় বুদ্ধি খেলে গেল। পাথরটা হাতে নিলুম এবং উঠে দাঁড়ালুম। ঠিকই ধরেছি, এই পাথর নিয়ে দিব্যি দুঠ্যাঙে চলাফেরা করা যায়, স্বচ্ছন্দে মানুষের মতোই। মাধ্যাকর্ষণ এখানে কম, তাই পাথরটা খুব কাজের। তাহলে কি সেই পাথর এখানকারই? তার চেয়ে বড় কথা, এটা কোন গ্রহ এবং পৃথিবী থেকে কত দূরে? ভাবতে ভাবতে এদিক ওদিক তাকাচ্ছি। দেখি খানিকটা দূরে একটা পাথরের চাইয়ের ওপাশে কালো লোমস গেরিলার মতো একটা প্রাণী হেঁটে যাচ্ছে। তার মাথার চুলের সঙ্গে এমনি একটা পাথর বাঁধা, টিকিতে পূজারী ব্রাহ্মণ যেমন করে ফুল বেঁধে রাখেন। কিন্তু এ তো সর্বনেশে ব্যাপার। যেখানে অমন সাংঘাতিক প্রাণীর বসবাস আছে, সেখানে চলাফেরা করা নিরাপদ নয়। বিশেষ করে ওই পেল্লায় গড়নের প্রাণীদের সঙ্গে এঁটে ওঠার মতো অস্ত্রও সঙ্গে নেই। কিন্তু মানুষের স্বভাব অজানাকে জানায়। আমি সেই আদিম সহজাত স্বভাব থেকে নিষ্কৃতি পেলুম না। জায়গাটা ভালো করে দেখার জন্য সাবধানে পাহাড়ের আড়ালে গুঁড়ি মেরে এগিয়ে গেল। তারপর দেখি 100 গজ দূরে একটা টিলার গায়ে বিশাল চৌকো সুড়ঙ্গ। সুড়ঙ্গ দিয়ে গরিলা মানুষেরা যাতায়াত করছে। সবারই চুলের সঙ্গে এমনি পাথরের বল বাঁধা। অনেকক্ষণ ধরে ঘাপটি মেরে বসে লক্ষ্য করলুম। একসময় দেখলুম প্রকাণ্ড এক গরিলা মানুষ বেরিয়ে এসে একটা উঁচু চত্বরে দাঁড়ালো। তারও হাতে একটা বল। বলটা সে ছুঁড়ে দিল আকাশের দিকে। তারপর হা হা করে বিকট হেসে উঠল। আর সব গরিলা মানুষও হাসিতে যোগ দিল। কানের তালা ধরে গেল সেই তুমুল হাসির শব্দ। ওদিকে বলটা উধাও হয়ে গেল। এবার আরেকজন গরিলা মানুষ চত্বরটাই উঠল। তার হাতেও একটা বল। সে বলটা ছুঁড়ল, কিন্তু বলটা আকাশে না গিয়ে সোজা একটা পাহাড়ের উপর পড়ল। বেচারা কাঁচুমাচু মুখে নেমে গেল। কিন্তু এ তো দেখছি যেন ডিসকাস ছোড়ার খেলা। তাহলে কি এদের সেই খেলারই বল দৈবাৎ পৃথিবীতে গিয়ে পড়ে? আনন্দে নেচে উঠল। আমাদের অভিযানের লক্ষ্য যদি হয় সেই ওজনদার বলের রহস্য উন্মোচন, তাহলে সেই কৃতিত্ব আমার বরাতে জুটে গেল। কিন্তু কৃতিত্ব নিয়ে এখন করবোটা কি? কোন কীট গ্রহে কর্নেলরা রয়ে গেলেন? আর কোথায় আমার প্রিয় পৃথিবী? আর কোথায় এই অজানা গ্রহ? স্পেসশিপের কাছে ফিরে এলুম। যানটি এমন জায়গায় নেমেছে প্রায় চারিদিকেই প্রকাণ্ড সব পাথরের স্তূপ, তাই ওদের চোখে পড়বে না। কিন্তু দৈবাৎ কেউ যদি এদিকে এগিয়ে আসে। এবার বিকট হল্লার শব্দ, মাঝে মাঝে হা 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 প্রচন্ড হাসির শব্দ ভেসে আসছে। সম্ভবত আজ ওদের খেলাধুলার উৎসব চলেছে, তাই এদিকে কারো আসার চান্স কম। এই সুযোগে আরো কয়েকটা বল কুড়িয়ে স্পেসশিপে বোঝাই করা যাক। এত কম মাধ্যাকর্ষণ, কাজেই গোটা ছয়েক বল কুড়িয়ে আনা কঠিন হলো না। তারপর বোতাম টিপতে থাকলো। আগের মতোই এলোপাথারি। এতে কাজ হলো। চাকুরি দিয়ে স্পেসশিপ আকাশে উঠে পড়ল। কিন্তু তারপর টালমাটাল অবস্থা। বিমান ঝড়ের মধ্যে পড়লে যেমন হয়,
ভিশন স্ক্রিনে ফুটে উঠল, বেশি ভারী হয়ে গেছি, ওজন কমাও নইলে বিপদ। মন মরা হয়ে একটা দুটো তিনটে করে 6টা পাথর ছুঁড়ে ফেলার পর বাকি রইল আমার হাতের। ভিশন স্ক্রিনে ফুটল, আরো ওজন কমাও। রাগ করে বললুম, ধ্যাত্তাই, তুমি যাই বলো, হাতেরটা ফেলছি, এটা আমার আবিষ্কারের সাক্ষী। ভিশন স্ক্রিনে বারবার লাল হরফে ফুটে উঠতে থাকলো, বিপদ বিপদ বিপদ। তারপর ঝাঁকুনি খেলুম, স্পেসশিপ নেমেছে। সেই গ্রহ বলেই মনে হচ্ছে, কারণ নিচে রোদ্দুর এবং কালো পাথুরে পারিপার্শ্বিক। এবার তাহলে গরিলা মানুষদের গ্রহেই ফিরে এলো। বলটা প্যান্টের পকেটে ভরে নেমে গেলুম সাবধানে। একটা সমতল উপত্যকার মতো জায়গা। দাঁড়িয়ে চারিদিকটা দেখছি, হঠাৎ কি একটা এসে আমার ওপর পড়লো এবং হ্যাঁচকাল। দেখলুম ল্যাসো ছুঁড়ে কেউ আমাকে আটকেছে এবং টানছে। আমি পড়ে যাচ্ছি না। তার কারণ বোঝা সহজ, কিন্তু ল্যাসোটার অন্য প্রান্তে কিছু দেখা যাচ্ছে না। বহু দূর থেকে কেউ ল্যাসো ছুঁড়েছে। কম মাধ্যাকর্ষণের গ্রহে এটা সম্ভব, কিন্তু কে সে? কোনো গরিলা মানুষ হলে সত্যি বিপদ। ভাষা না জানলে কাউকে কিছু বুঝিয়ে বলা কঠিন। ভাষা যে কি অসাধারণ জিনিস, এতক্ষণের মাথায় সেটা স্পষ্ট। বন্দি দশায় চলেছি তো চলেছি, কতক্ষণ পরে দেখতে পেলুম একটা ছোট্ট নদীর ধারে পাথরের চৌকো বাড়ি। বাড়ির সামনে কি অবাক, আমার মতোই একটা মানুষ, তার হাতে ল্যাসোর ডগা। তার চেহারা বেজায় রাগী, মুখটা চিনাদের মতো, চিবুকে ছাগলদারি, ঠোঁটের দুধারে দূরচিন্তে সূক্ষ্ম গোপ, পরনে আলখাল্লার মতো পোশাক, মাথায় ছোচলো টুপি, টুপির ডগায় একই রকম একটা বল বসানো। সামনাসামনি হলে সে ইংরেজিতে বলল, আমি সেই চাঙ্কো, দ্বিতীয় ব্রহ্মাণ্ডের সম্রাট। ওহে প্রথম ব্রহ্মাণ্ডের কুচকে ছোকরা, কোন সাহসে তুমি বিনা অনুমতিতে আমার সাম্রাজ্যে ঢুকেছ? খট করে মিলিটারি স্যালুট ঠুকে বললুম, বেয়াদবি মাফ করবেন সম্রাট বাহাদুর, আমি দৈবাত এখানে এসে পড়েছি, যদি অনুমতি পাই সব কথা খুলে বলবো। সম্রাট চাঙ্কো কুতকুতে চোখে আমাকে দেখতে দেখতে বললেন, তোমাকে ভালো ছেলে বলেই মনে হচ্ছে, অন্তত ওই লোকটার ডেপো ভাগ্নেটার মতো নয়। বিচ্ছুটা আমায় বলে কি, সে নাকি প্রথম ব্রহ্মাণ্ডের কোথায় দেহশ্রী খেতাব করেছে। সন্দিগ্ধ হয়ে বললুম, আপনি ভবেশ বাবুর ভাগ্নে ভোদা পালোয়ানের কথা বলছেন কি? তাদের কি করে পেলেন এখানে? সম্রাট চাঙ্কো ফাঁস খুলে খুব হেসে হেসে বললেন, ধরে এনেছি, তবে পালোয়ানের অবস্থা দেখবে এসো। পালোয়ানের অবস্থা করুণই বটে। পরনে সেই হাফ প্যান্ট আর স্পোর্টিং গেঞ্জি, কিন্তু একই দশা তার। একটা বিশাল হল ঘরের ভেতর তাকে ছাদে টিকটিকির মতো সেটে থাকতে দেখলুম। ডাকলুম, জগদীশ বাবু, জগদীশ বাবু। পালোয়ান সিলিং থেকে আমাকে দেখতে পেয়ে কাতর মুখে বলল, দাদা, আমি নামতে পারছি না, যতবার নামবার চেষ্টা করছি সিলিং এ আরো সেটে যাচ্ছি। মাধ্যাকর্ষণের অভাব জগদীশ বাবু। আপনার উচিত ছিল এখানকার একটা বল কুড়িয়ে পকেটে রাখা, তাহলে ওজন বেড়ে যেত, দিব্যি চলাফেরা করতে পারতেন। দেখেছিলাম তো, ওই লোকটা কেড়ে নিল। সম্রাট চাঙ্কো খাপ্পা হয়ে বললেন, লোকটা? তুমি আমাকে লোকটা বলছো? আমি সম্রাট চাঙ্কো, আমার সঙ্গে থাকবে? যাও, তোমাকে বল দিত আর দিচ্ছি। বললাম, সম্রাট বাহাদুর, আপনার আর এক অতিথি কোথায়? সম্রাট চাঙ্কো চোখ পাকিয়ে বললেন, অতিথি? সে তো আমার বন্দী, তাকে প্রথম ব্রহ্মাণ্ডের সবচেয়ে নোংরা জায়গা থেকে ধরে নিচ্ছি। কেন সম্রাট বাহাদুর? আমার বন্ধুর নাতি তাকে একটা বল বেচতে চেয়েছিল, সে তাচ্ছিল্য করে কেনেনি। ছাদে দাঁড়িয়ে দূরবীন যন্ত্রে আমি সব দেখেছি। ওকে পরীক্ষার জন্য বলটা ওর বাড়িতে পর্যন্ত পাঠিয়েছিল। সেই বলকে সম্মানে পুজো না করে সে এই হোঁতকা পালোয়ানের মাথায় চাপিয়ে এক দাড়িওয়ালা বুড়োর বাড়ি নিয়ে গেল। অসহ্য, বড় অসহ্য অপমান। এই বলে সম্রাট চাঙ্কো দাঁত কিরমির করতে থাকলেন। জিজ্ঞেস করলুম, আপনার বন্ধুর নাম? ঐরাবত সিং, প্রথম ব্রহ্মাণ্ডের সবচেয়ে নোংরা গ্রহে তার জন্ম।
পৃথিবী সত্যিই বড় নোংরা গ্রহ সম্রাট বাহাদুর। সম্রাট চাঙ্গো আমার কাঁধে হাত রেখে চুপি চুপি বললেন, কাউকে বলো না, আমার জন্ম সেখানে, রাগ করে পালিয়ে এসেছি। ছ্যা ছ্যা, দিন রাত্রি ঝগড়াঝাটি, খুনোখুনি, দলাদলি, সামান্য স্বার্থের জন্য লড়াই, ঘেন্না ধরে গিয়েছিল হে। বিশেষ করে আমার বন্ধু ঐরাবত সিং, ওই যে কি বলে তোমাদের পৃথিবীতে, ভোটের লড়াইয়ে নেমেছিল, হেরে গেল। তোমাদের ভালো করার ইচ্ছে ছিল তার, কিন্তু কেন ভালো জানো কি? তাকে কারচুপি করে হারিয়ে দিল। রাগে দুঃখে বেচারা হার্ট ফেল করে মারা গেল। খবরটা পেলুম দেরিতে, তখন আমি কুমড়ো মানুষদের গ্রহ সবে জয় করেছি। শোনা মাত্র বলে ফেললুম, কুমড়ো মানুষদের গ্রহেই আমার 3 সঙ্গী এখন বন্দী, দয়া করে ওদের উদ্ধার করুন ইওর এক্সেলেন্সি। তাদের মধ্যে আপনার বন্ধুর নাতিও আছে। সম্রাট চাঙ্কো হা হা করে হেসে বললেন, সবই জানি ছোকরা, আমার দূরবীন যন্ত্রে সবই দেখেছি। একটু অপেক্ষা করো, আমার বাহিনী পাঠিয়েছি সেখানে, তাদের নিয়ে আসবে। এমন সময় একজন বিকট চেহারার গরিলা মানুষের কাঁধে চেপে ভবেশ বাবুর আবির্ভাব হল। কাঁধ থেকে নেমে ভবেশ বাবু আমাকে দেখতে পেলেন। অবাক হয়ে বললেন, মশাইকে চেনা চেনা ঠেকছে। পরিচয় দিয়ে বললুম, আপনার ভাগ্নেকে একটু বুঝিয়ে বলুন যেন সম্রাট বাহাদুরকে সম্মান দেখান, তা না হলে ওকে টিকটিকি হয়েই কাটাতে হবে। গরিলা মানুষটি ততক্ষণে লাফ দিয়ে দিয়ে পালোয়ানকে কাতুকুতু দিতে শুরু করেছে। কাতুকুতুর চটে পালোয়ান হেসে অস্থির এবং সিলিংয়ে বুক ঠেকিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে। সম্রাট চাঙ্কো খুব হাসছেন। ভবেশবাবু দাঁত মুখ খিচিয়ে বললেন, উপযুক্ত শাস্তি পালোয়ানে দেখাবে ভেবে পড়ায়, নাও বোঝো ঠেলা, আমি তোমাকে বাঁচাবো না, তুমি হেসে মরো আর যাই করো, হতভাগা বুদ্ধু। বললুম, সম্রাট বাহাদুর, যথেষ্ট শাস্তি হয়েছে, এবার ওকে রেহাই দিন। তুমি বলছো? আগে হ্যাঁ, কথা দিচ্ছি ও যাতে আর বেয়াদবি না করে আমি দেখব। সম্রাট চাঙ্কো গরিলা মানুষটিকে অদ্ভুত ভাষায় বললেন, আম্বো জাম্বো কম্বো। তারপর আলখাল্লার ভেতর থেকে একটা বল বের করলেন। গরিলা মানুষটি চলে গেল। তখন সম্রাট চাঙ্কো পালোয়ানকে বললেন, হে পালোয়ান, বল ছুড়ে দিচ্ছি, লুফে নিতে হবে। দেখি তোমার হাতের তাক, না লুফতে পারলে আটকে থাকবে কিন্তু। পালোয়ানের দিকে ফের দাঁত মুখ খিচিয়ে তার মামা বললেন, তোকে বললুম ক্রিকেট খেলাটা শিখে নে, শিখলে কাজে লাগলো। 4-4 বার বলটা ক্যাচ ধরলো পালোয়ান এবং ধূপ করে নামতে পারলো। আমি চেঁচিয়ে উঠলুম অভ্যাসে, আউট আউট আউট। সম্রাট চাঙ্কো চোখ কটমট করে বললেন, আর যাই বলো হে ছোকরা, তোমাদের ওই নোংরা জায়গার ভুতুরে খেলার টার্মগুলো আওড়াবে না, কান পচে যায়। পালোয়ান মুচকি এসে বলল, দাদা সত্যি আউট করে দিয়েছি, বলুন কেমন একখানা ক্যাচ ধরেছি। আবার আবার সম্রাট চাঙ্কো হুঙ্কার দিলেন, বল কেড়ে নেবো বলে দিচ্ছি। বোদা পালোয়ান ভরকে গিয়ে জিভ কাটল, হ্যাঁ সরি স্যার। স্যার নয়, ইওর এক্সেলেন্সি বলো। ভোদা মুখ তাকাতাকি করছে এবং তার মামা চোখ ইশারা করছে, আমিও করছি। সম্রাট চাঙ্কো ক্রুদ্ধ হয়ে চোখ পিটপিট করছে। অগত্যা ভোদা বলল, সরি ইওর এক্সেলেন্সি। সম্রাট চাঙ্কো খুশি হয়ে বললেন, এসো। ঘরের পর ঘর, সবই কালো, তারপর ঘর, অনেক গোলকধাঁধা পেরিয়ে একটা ঘরে পৌঁছালুম আমরা। এতক্ষণে বুঝলুম সম্রাট চাঙ্কো একজন বিজ্ঞানী, চন্দ্রকান্ত বাবুর চেয়ে উঁচু দরের বিজ্ঞানী নিঃসন্দেহে। বিশাল ল্যাব, কত রকমের যন্ত্র, যার কত বিচিত্র সব কম্পিউটার। এক কোণে সোফায় আমাদের বসতে বললেন সম্রাট চাঙ্কো। বসার পর তারিফ করে বললুম, বাহ, আমাদের বিজ্ঞানী চন্দ্রকান্তেরও একটা ল্যাব আছে, তবে এর কাছে নস্যি। সম্রাট চাঙ্কো বাঁকা হেসে বললেন, চন্দ্রকান্ত বিজ্ঞানের কি বোঝে, ও তো একটা বুদ্ধ। তাকে আপনি চেনেন সম্রাট বাহাদুর? আলবাত চিনি, আমার সঙ্গে তাইপেতে আলাপ হয়েছিল একটা সেমিনারে। যাই হোক, এবার ওদের ধরে আনার ব্যবস্থা করি। বলে সম্রাট চাঙ্কো একটা যন্ত্রের সামনে বসলেন। শুধু একটাই সমস্যা, কুমড়ো মানুষগুলো বেয়ারা, খুব আমোদের স্বভাবের কিনা, তাই আমাদের জিনিস পেলে ছাড়তে চায় না।
দেখা যাক, নইলে আর গরিলা সেনা পাঠাতে হবে, ওদের ওরা খুব ভয় পায়। বিশাল ভিশন স্ক্রিনে এবার ফুটে উঠল সেই কিটো গ্রহের মনোরম সবুজ উপত্যকা ও রং বেরঙের কুমড়ো মানুষ। আমার বৃদ্ধ বন্ধু চোখে বায়নোকুলার রেখে যথারীতি এদিকে ওদিকে সম্ভবত পাখি খুঁজছেন অথবা প্রজাপতি। কিটো গ্রহে পাখি প্রজাপতি দেখিনি, তবে কর্নেলের চোখ, কিছু বলা যায় না। গজকুমার বাবুকে দেখলাম রেসের আয়োজন করছেন, কুমড়ো মানুষেরা দৌড়চ্ছে, উনি হাততালি দিচ্ছেন। হালদার মশাই একটা ডিমালো বাড়ির আনাচে কানাচে ঘুরঘুর করছেন গোয়েন্দার স্বভাব। আর বিজ্ঞানী চন্দ্রকান্ত নোট বইতে কিছু টুকছেন। কুমড়ো মানুষেরা রেসের জায়গায় ভিড় করেছে। সম্রাট চাঙ্কো বললেন, ওদের এক্সরে ল্যাসেতে বন্দি করে আনা যায়, যেভাবে আমার বন্ধুর নাতি আর এই মামা ভাগ্নেকে ধরে এনেছি। কিন্তু চন্দ্রকান্ত মহাধূর্ত, ওর পকেটে একটা রে ডিটেক্টর আছে, টের পেয়ে ঘরে ঢুকে পড়লেই সমস্যা। কুমড়ো মানুষদের ঘরগুলো এমন ধাতুতে তৈরি, কোনো অদৃশ্য রশ্মি ঢুকতে পারবে না। গরিলা বাহিনী পাঠানো যাক বলে হাঁক দিলেন, ডাম্বো মাম্বো জাম্বো। অমনি ভীষণ স্ক্রিনের দৃশ্য মুছে এক দঙ্গল গরিলা মানুষের ছবি ফুটে উঠল। তারপর দেখলুম সেই দানর মতো গরিলা মানুষ যে ভোদা পালোয়ানকে কাতুকুতু দিচ্ছিল। গরিলা মানুষদের চুলের ডগা থেকে আজব বলগুলো খুলে নিল। সঙ্গে সঙ্গে তারা বাই বাই শূন্যে ভেসে উঠল এবং দেখতে দেখতে উধাও হয়ে গেল। সম্রাট চাঙ্কো বসে রইলেন। এই সুযোগে ফিস ফিস করে ভবেশবাবুকে বললুম, আপনি ওই গরিলা মানুষটার কাঁধে চেপেছিলেন কেন? ভবেশবাবু তেতো মুখে অমনি চাপা স্বরে বললেন, ইচ্ছে করে কি চেপেছি মশাই? ব্যাটার ছেলে আমাকে কি পেয়েছে কে জানে, যখন তখন এসে কাঁধে চাপিয়ে নিয়ে বেড়ায়, আর নামবার চেষ্টা করলেই কাতুকুতু। সম্রাট চাঙ্কো ঘুরে বললেন, কিসের ষড়যন্ত্র হচ্ছে যেন? সাবধান। চটপট বললুম, না ইওর এক্সেলেন্সি, আমরা আপনার ক্ষমতার প্রশংসা করছি। এ কি ক্ষমতা দেখছো হে ছোকরা? আসল ক্ষমতা দেখবে, চাঁদুটাকে আসতে দাও আগে। চাঁদু মানে চন্দ্রকান্ত বাবুর কথা বলছেন কি? সম্রাট চাঙ্কো অট্টহাসি হেসে বললেন, আবার কার? বলে তিনি খুটখুট করে বিজ্ঞানী চন্দ্রকান্তের মতোই কম্পিউটারের বোতাম টিপতে থাকলেন। একটু পরে ভিশন স্ক্রিনে একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। প্রথমে মনে হলো একটা বাজ পাখি উড়ে আসছে, কিন্তু ক্রমে সেটা বড় হতে থাকে। তখন দেখলুম বাজ পাখি গড়নের একটা বিকট মানুষ, দুটি প্রকাণ্ড ডানা। সম্রাট চাঙ্কো উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, সর্বনাশ, আবার ঈগল মানুষটা হানা দিতে আসছে দেখছি। জানি না আমার কোন প্রজাকে ছোঁয়া মেরে তুলে নিয়ে যাবে। সমস্যা হলো ওকে কোনো অস্ত্রই কাবু করা যায় না। বলে একটা ছোট্ট স্পিকার হাঁকলেন, আম্বো ডাম্বো হাম্বো। তারপর আসন ছেড়ে উঠে সবেগে বেরিয়ে গেলেন। আমরা ওকে অনুসরণ করলাম। একটু পরে খোলা চত্বরে দেখলুম সম্রাট চাঙ্কো একটা লম্বাটে পিস্তল তাক করে আছে। নিচে রোদ্দুরে স্পষ্ট দেখা যাচ্ছে ঈগল মানুষটা আকাশে চক্কর দিচ্ছে। গরিলা মানুষদের অবস্থা দেখে মায়া হল। তারা তাড়াহুড়ো করে যে যেখানে পারছে লুকিয়ে পড়ছে। আড়াল থেকে বড় বড় পাথরও ছুটছে কেউ কেউ। মাধ্যাকর্ষণ কম, তাই প্রকাণ্ড পাথরগুলো আকাশে ছুটে যাচ্ছে। আশ্চর্য! ঈগল মানুষটা পায়ের নখ দিয়ে পাথর ধরে ফেলে পাল্টা ছুড়ে দিচ্ছে, কিন্তু সেগুলো তুলোর মতো উঠতে উঠতে বহু দূরে গিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে। সম্রাট চাঙ্কোর পিস্তল থেকে নীল লাল হলুদ আলোর গুলি সাঁই সাঁই করে বেরিয়ে ঈগল মানুষটাকে আঘাত করছে, কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না। ধোঁয়া হয়ে চুপচাপ উড়ে যাচ্ছে। আকাশ যেন ক্রমে সাদা মেঘে মেঘে ঢেকে গেল। তার ভেতর একটা অতিকায় ঈগলের ওড়াউড়ি। ভোদা পালোয়ান হঠাৎ খেপে গেল। অক শব্দে পেশি ফুলিয়ে বলল, তবে রে বদমাস। তারপর সে উড়ুতে থাপ্পড় মেরে ঈগল মানুষটাকে কুস্তিতে চ্যালেঞ্জ করতে লাগলো। চালাও, কাম অন। ভবেশবাবু ধমক দিলেন, এই মানুষ, মারা পড়বি যে, সাংঘাতিক নোক দেখতে পাচ্ছিস না? ভোদা পালোয়ান গর্জে বলল, নোক ভেঙে ছাত করে দেবো, কামান ঈগলকা বাচ্চা। আমি বললুম, জগদীশবাবু, আগে গোটা কত বল কুড়িয়ে নিন, তাহলে ঈগল মানুষটাকে নামিয়ে এনে লড়তে পারবেন। সম্রাট বাহাদুর, আপনার ল্যাসো কোথায়?
সম্রাট চাঙ্কো বলে উঠলেন, আশা বুদ্ধি, তুমি বকশিস পাবে হে ছোকরা। আমার মাথা খুলে গেছে। হায় হায়, কেন যে এটা একদিন মাথায় ঢোকেনি। বলে তিনি আলখাল্লা থেকে সেই ল্যাসোটা বের করলেন। ছটপট কয়েকটা বল পুড়িয়ে পালোয়ানের হাতে গুঁজে দিয়ে বললেন, আমি ওকে আটকাচ্ছি, তুমি রেডি হও পালোয়ান। তিনবারের বার ল্যাসোটা ঈগল মানুষের এক পায়ে আটকে গেল। আমি আর ভবেশ বাবু ল্যাম্বোর গোড়ায় হাত লাগালো। তিনজনে টানতে থাকলো হেইয়ো হেইয়ো করে। ঈগল মানুষটার জোরে এঁটে ওঠা কঠিন। পালোয়ান এবারে বলের ওজনে খুব ওজনদার মানুষ, সেও হাত লাগালো। এতক্ষণে ঈগল মানুষ জব্দ হলো, নিচে নামানো গেল তাকে। তারপর পালোয়ান একটা বল ছুড়ল তার দিকে, ঠকাস করে লাগলো ডানায়। আমরা তিনজনে ততক্ষণে পাথুরে মাটিতে উপুর হয়েছি। পালোয়ান ফের বল ছুঁতে যাচ্ছিল, নিষেধ করে বললুম, না না, ওজন কমে যাবে আপনার। এবারে কুস্তি শুরু করুন, কিন্তু সাবধান ঠুকরে না দেয়। পালোয়ান বলল, ওজন বেড়েই তো প্রবলেম দাদা, লাফাতে পারছি না। ওজন কমাই আগে, তারপর এক লাফে। বলে বাড়তি বলগুলো ফেলে দিতে গিয়ে হঠাৎ সে থামলো, বলল, না দাদা, বল শুদ্ধ ওর পিঠে চাপবো, তাহলে কাবু হবে। আপনারা টেনে আটকে রাখুন। ঈগল মানুষটার ডানার ঝটপটানিতে ঝড় বইছিল। পালোয়ান চারিদিকে ঘুরতে ঘুরতে এক ফাঁকে লাফ দিয়ে তার পেটে চেপে গলাটা দুহাতে জড়িয়ে দিল। ঈগল মানুষটা তীক্ষ্ণ ঠোঁট ঘুরিয়ে বিকট ক্র্যাঁ ক্র্যাঁ গর্জন করতে করতে নেতিয়ে পড়ল। পালোয়ান একগাল হেসে বলল, রামটিপুনির চোটে পেটার ছেলের দম বেরিয়ে গেছে। সে ঈগল মানুষটার পিঠে দাঁড়িয়ে আছে দেখে ভবেশবাবু বললেন, নেমে আয় ঘোড়া, আর বীরত্ব দেখাতে হবে না। পালোয়ান এক লাফে নামলো। তারপর বাড়তি বলগুলো ঈগল মানুষের প্রকাণ্ড ঠোঁটের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, বডি উড়ে যাবে না। একই জায়গা বাবা, বলগুলো না থাকলে উড়ে যায় মানুষ। ঈগল মানুষ পড়ে রইল। সম্রাট চাঙ্কো পালোয়ানের কাঁধে হাত রেখে বললেন, তোমার পর খুব খুশি হয়েছি হে ছোকরা। এসো, তোমাকে এক গ্লাস অমৃত খাইয়ে দিই, চিরজীবী হবে। তবে বলে রাখা উচিত, এই গ্রহ ছেড়ে তোমাদের ওই নোংরা গ্রহে গেলে কিন্তু অমৃত শরবত কোনো কাজ দেবে না। ভেবে দেখো কি করবে। ভবেশবাবু ভাগনাকে চোখের ইশারায় খেতে নিষেধ করলেন, কিন্তু পালোয়ান বলল, ও আমি আর পৃথিবীতে ফিরবো না, এখানেই কুস্তির আখড়া খুলবো, গরিলা মানুষদের বডি বিল্ড আপ শেখাবো। ওদের এমন তাগড়াই বডি, কিন্তু কোনো কাজে লাগাতে জানে না। খেলা বলতে খালি বল ছোঁড়া, ধুস, ও তো পুচকে ছেলে মেয়েদের খেলা। ল্যাবে ফিরে সম্রাট চাঙ্কো এক গ্লাস অমৃত দিলেন ভোদাকে। সে মামাবাবুর ফের নিষেধ সত্ত্বেও চোঁ চোঁ করে খেয়ে ফেলল। ওদেরও দিন দাদু, একলা খাওয়া কি। সম্রাট চাঙ্কো ফুঁসে উঠলেন, দাদু? দাদু মানে সম্রাট চাঙ্কোকে তুমি দাদু বলছো? রফা করে দিয়ে বললুম, দাদু মন্দ না, ইয়োর এক্সেলেন্সি, তবে সম্রাট দাদু বলাই উচিত। ওকে, সম্রাট দাদু বলো। ভোদা বলল, সম্রাট দাদু, মামাবাবু আর এই রিপোর্টারকে এক গ্লাস করে অমৃত দিন। সম্রাট চাঙ্কো চমকে উঠে আমার দিকে তাকালেন, তুমি রিপোর্টার নাকি হে ছোকরা? সর্বনাশ, আগে জানলে তো সাবধান হয়ে যেতুম। সবাইকে পৃথিবীতে ফেরার অনুমতি দেব, তোমাকে নয়। কেন সম্রাট বাহাদুর? আরে বাবা, ফিরে গিয়ে তুমি কাগজে আমার কথা লিখবে আর ঝাঁকে ঝাঁকে এখানে রিপোর্টার এসে জুটবে, আমাকে জেরবার করবে। আমি ওতে নেই, রিপোর্টাররা বড্ড ডিস্টার্ব করে। না সম্রাট বাহাদুর, আজকাল রিপোর্টারদেরই যেচে পড়ে সবাই খবর দেয়, পাবলিসিটি চায় কাগজে, সেই যুগ আর পৃথিবীতে নেই। আমি পাবলিসিটি চাই না। গম্ভীর মুখে একথা বলে এক গ্লাস অমৃত বের করলেন সম্রাট চা। নাও খেয়ে ফেলো, পৃথিবীতে তোমাকে ফিরতে যখন দিচ্ছি না, তখন তুমি এটা খাও। এই মামা ভদ্রলোকের লোহা লাকড়ের ব্যবসা আছে, এখানে খামোকা পড়ে থাকলে ব্যবসার লোকসান হবে, শুধু ওকে ফিরে যেতে দেব। অমৃতটা অনিচ্ছা সত্ত্বেও খেয়ে দেখলুম, স্বাদটা মন্দ না, কতকটা বেলের শরবতের মতো স্বাদ। ভবেশবাবু করুণ মুখে বললেন, অগত্যা এক গ্লাস জল পেলে হতো, তেষ্টা পেয়েছে। এই বয়সে এতক্ষণ দড়ি ধরে টানাটানি করে বড্ড টায়ার্ড হয়ে গেছি সম্রাট বাহাদুর। সম্রাট চাঙ্কো ফিক করে হাসলেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে জলের বদলে অমৃতই দিচ্ছি। তবে এই নোংরা গ্রহে ফিরলে অমৃতের গুণ টিকবে না,
সাবধান মশাই, পৃথিবীতে ফিরে যেন নিজেকে অমর ভাববেন না। ভবেশবাবু সোফায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমৃত খেতে থাকলেন। মুখে অমায়িক ভাব ফুটে উঠল। চাপা স্বরে বললেন, লোহা লক্করের ব্যবসাটা এখানে করতে পারলে মন্দ হতো না, কিন্তু চলবে কি? ওই গরিলা মানুষগুলো কেনাকাটা বিক্রি বাটা বোঝে বলে মনে হয় না, খালি হাম্বা হাম্বা করে বেড়ায় গরুর মতো। পালোয়ান ভাগ্নে শুধরে দিল, না মামাও, হাম্বো হাম্বো, ওই হলো আর কি। তবে ভোলা, তুই কি সত্যি এখানে থাকবি ভেবেছিস? ভবেশবাবু বুড়ো আঙুল দেখিয়ে বললেন, তোর নামে সম্পত্তি উইল করে দিতুম, আর নবডাঙ্কাটিও পাবি না কিন্তু, ভেবে দেখ। বোদা পাল্টা বুড়ো আঙুল দেখিয়ে বলল, নবডাঙ্কাটি? আমি লোহা লক্করের মধ্যে থেকে আপনার মতো মরচে ধরে যাবো নাকি? মামা ভাগ্নের মধ্যে ঝগড়া বাঁধার উপক্রম হয়েছিল। সেই সময় ভীষণ স্ক্রিনে একটা দৃশ্য ফুটে ওঠায় তার থেমে গেল। গরিলা মানুষের সঙ্গে ধুন্ধুর যুদ্ধ লেগেছে। কুমড়ো মানুষেরা দমাদ্দম গরিলা মানুষদের উপর মরছে, আর গোয়েন্দা হাল্লার মশাই ফাঁক বুঝে গরিলা মানুষদের টিকি থেকে লোহার বল খুলে ফেলছে। অমনি তারা ভরকে গিয়ে দূরে পালিয়ে যাচ্ছে। সম্রাট চাঙ্কো হুঙ্কার ছেড়ে বললেন, তবে রে বেটা টিকটিকি। এবার যুদ্ধটা দেখার মতো হতো, কিন্তু সম্রাট চাঙ্কো বেরিয়ে গেলেন, আমরাও বেরোলুম। উনি ব্যস্তভাবে হাতের একটা ক্ষুদে যন্ত্রের মাথায় বল কুড়িয়ে আটকে ট্রিগারে চাপ দিতে থাকলেন, এবং বলগুলো উধাও হয়ে গেল। বুঝলুম গরিলা বাহিনীকে বল জোগাচ্ছেন, তা না হলে ওরা এই গ্রহে ফিরে বিপদে পড়বে। একটার পর একটা বল ছুঁড়ছিলেন সম্রাট চাঙ্কো। সেই সময় ভবেশবাবু ফিস ফিস করে বললেন, জয়ন্তবাবু, এমন সুযোগ আর পাওয়া যাবে না, চলুন পালিয়ে যাই। কথাটা মনে ধরল। ভোদাকে ইশারা করলুম, সে গোঁ ধরে দাঁড়িয়ে রইল। তখন ভবেশবাবু তার কান ধরে হিড়হিড় করে টানতে থাকলেন। সম্রাট চাঙ্কো ক্রমশ বল ছুটতে ছুটতে এগিয়ে চলেছেন। আমাদের লক্ষ্য করার সময় নেই ওর। আজও পুরী থেকে বেরিয়ে পড়তে অসুবিধা হলো না, কারণ সব প্রহরী গরিলা মানুষ তাদের সম্রাটের কাছে গিয়ে জুটেছে এবং হাম্বো হাম্বো করে সম্ভবত তার জয়ধ্বনি দিচ্ছে। তাছাড়া তারা তাদের বাহিনীর বিপদ টের পেয়েও থাকবে। সোজা গিয়ে পৌঁছলুম স্পেসশিপের কাছে। আশ্বস্ত হয়ে দেখলুম কোনো গরিলা মানুষ ওটার কোনো ক্ষতি করেনি। আসলে জায়গাটা ওদের বসতি এলাকা থেকে দূরে। স্পেসশিপে মামা ভাগ্নেকে ঢুকতে বললুম। দুজনে মুখ তাকাতাকি করে অবশেষে ঢুকলেন। তারপর ভোদা বলল, দাদা, এটা কি প্লেন? এমন প্লেন তো কখনো দেখিনি। বললুম, এটা স্পেসশিপ, প্লিজ চুপচাপ বসে থাকুন, সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন আর বলগুলো বাইরে ফেলে দিন। স্পেসশিপটা চালানোর অভিজ্ঞতা খানিকটা হয়েছে। বলগুলো থাকলে আগের অবস্থা হতো, তাই বলগুলো অনিচ্ছা সত্ত্বেও ফেলতে হলো। মামা ভাগ্নে এতে আপত্তি করলেন না। ওরা পালাতে পারলে বাঁচেন বলেই মনে হচ্ছিল। ভোদা পালোয়ান কিছুক্ষণ আগেই এই গ্রহে থাকতে জেদ ধরেছিল। এখন সে খ্যাক খ্যাক করে হেসে বলল, এখানে মানুষ থাকে? ওদিকে আমার ক্লাবের অ্যানুয়াল ফাংশন পয়লা বৈশাখ, কত কাজ বাকি আছে। বোতাম টিপে স্পেসশিপে স্টার্ট দিলুম। এবার লক্ষ্য করলুম প্রত্যেকটা বোতামে নির্দেশ লেখা আছে। কাজেই আর আমাকে পায় কে? স্পেসশিপ নিমেষে আকাশে উঠে গেল। কিন্তু কুমড়ো মানুষদের সেই কীট গ্রহে যাব কি করে? খুঁজতে খুঁজতে একটা বোতামে লেখা দেখলুম এনকোয়ারি। সেটা টিপতেই ছোট্ট ভিশন স্ক্রিনে সবুজ হরফে ফুটে উঠল, সামনে টাইপ মেশিন। যেখানে যেতে চাও সেই হরফগুলো টেপো, সাবধান ভুল হরফে আঙুল পড়ে না যেন। টাইপ মেশিনে KITO হরফগুলো টিপে দিলুম। মিনিটখানেক পরে ভিশন স্ক্রিনে ফুটে উঠল, এসে গেছে, নামতে হলে ডাউন লেখা বোতাম টেপো। ব্যাস, চির বিকেলের দেশের বালিয়াড়িতে স্পেসশিপ নামলো। ভোদা জানালা দিয়ে দেখে বলল, এ কোথায় এলুম দাদা? রাজস্থানের মরুভূমি নাকি? বললুম, না জগদীশবাবু, নামুন, কুমড়ো মানুষদের দেশে এসে গেছি। এখন আমার সঙ্গীদের খোঁজে বেরোতে হবে। ভোদা নেমে গেল, আমিও নামলুম। ভবেশবাবু বললেন, আমার মাথা ভোঁ করছে, আপনারা যা হয় করুন মশাই, আমি এখন ঘুমোবো।
এটা আগের জায়গা নয়। কুমড়ো মানুষদের সেই বসতিটা থেকে কত দূর পৌঁছেছি কে জানে। বললুম, আসুন জগদীশ বাবু, এবার কিন্তু রীতিমতো একটা অভিযান হবে। সম্রাট চাঙ্কোর ল্যাবে যে বসতিতে লড়াই দেখেছেন সেটা খুঁজে বের করা দরকার। ভোঁদা চিন্তিত মুখে বলল, চারিদিকেই তো মরুভূমি, চলুন দেখা যাক একটা বালির পাহাড় কোথায় আছে, আগে সেটাই খুঁজতে হবে। কিছু দূর চলার পর ভোঁদা বলল, এক কাজ করা যাক দাদা, এখানে বালির ঢিবি করে চিহ্ন দিয়ে রাখি, তারপর আপনি যান ওই দিকে, আমি যাই এই দিকে। 1 ঘন্টার মধ্যে খুঁজে না পেলে ফিরে আসবো এখানে, কেমন? মন্দ বলেননি, ঠিক আছে। আপনি বাঁ দিকে যান, আমি ডান দিকে। পরের বার আমি সামনে, আপনি পিছনে। তবু যদি খুঁজে না পাই আমরা, তাহলে আবার উড়ে অন্য একখানে গিয়ে নামবো। ভোঁদার ওজন ভারী, তাই তার চলার গতি কম। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে মনে হলো, ভুল জায়গায় নেমেছি। সেই ঝাঁ ঝাঁ বাজনাটা তো শোনা যাচ্ছে না। চলেছি তো চলেছি, দেখতে দেখতে 45 মিনিট কেটে গেল। বালির নিচু টিলা আছে অনেক, কিন্তু সেই রকম কোনো উঁচু টিলা দেখতে পাচ্ছি না। দূরে এদিক ওদিক তাকিয়ে খুঁজছি। হঠাৎ সামনে একটা বালির ঢিবি নড়তে শুরু করলো। তারপর বেরিয়ে পড়লো দুটো জলের নীল চোখ, এবং তারপর একটা প্রকাণ্ড কাঁকড়া, অবিকল কুমড়োর গড়ন। কীটগ্রহের সব প্রাণী দেখছি একই গড়নের। ভীষণ চেহারার বিশাল কাঁকড়াটা আমার দিকে এগিয়ে আসতে থাকলো, পিছু হটতে থাকলো। কেন যে বুদ্ধি করে হাতে কিছু নিইনি, সেই স্ক্রুড্রাইভার দুটো কুমড়ো মানুষদের বসতিতে পড়ে আছে কোথাও। প্রাণীটা আমাকে আক্রমণ করতেই আসছে। মরিয়া হয়ে 2 হাতে 2 মুঠো বালি তুলে ওটা চোখে ছুঁড়ে মারল, তাতে কিচ্ছু হলো না। কুমড়ো কাঁকড়াটা আমাকে খপ করে ধরে তুলে নিজের পিঠে বসিয়ে নিল এবং নড়বড় করে চলতে শুরু করলো। হাতির পিঠে চলার মতো অবস্থা। তার উপর কাঁকড়াটা নাচতে নাচতে চলেছে, ফলে আমিও প্রায় নাচছি। একটু পরে মনে হলো প্রাণীটা হিংস্র নয়, কুমড়ো মানুষদের মতোই আমোদে যেন। দুটো দাঁড়া দিয়ে আমার কোমর আঁকড়ে রেখেছে, তাই পড়ে যাচ্ছি না, কিন্তু নাচতে হচ্ছে। তারপর তার গতি বাড়ল, যেন দ্রুতগামী ট্রাক। সামনে অনেক বালির ঢিবি দেখা যাচ্ছিল, সেগুলো নড়তে নড়তে বেরিয়ে পড়ল আরো এক দঙ্গল কুমড়ো কাঁকড়া। সবাই ঘিরে ধরল। তারপর চারিদিক থেকে দাঁড়াবাড়ি করে আমাকে টানাটানি শুরু করলো তারা। আমার বাহক কিছুতেই আমাকে হাতছাড়া করবে না। এদিকে টানাটানির চোটে আমি অস্থির। এবার একটু করে খোঁচাও লাগছে, পোশাক ফর্দাফাই হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি ঘটতো বলা যায় না। হঠাৎ আকাশে সনসন শব্দ শোনা গেল। তাকিয়ে দেখি একটা ঈগল মানুষ নেমে আসছে। অমনি কুমড়ো কাঁকড়াগুলো ঝটপট বালিতে গা ঢাকা দিতে ব্যস্ত হয়ে উঠল। এই সুযোগে আমি লাফ দিয়ে নিচে নামলুম। ঈগল মানুষটা একটা কুমড়ো কাঁকড়াকে ধরে টানাটানি করছিল। সে বেচারা গা ঢাকা দেওয়ার সুযোগ পায়নি। দেখে মায়া হলো। প্রাণীগুলো পৃথিবীর একজন মানুষ নিয়ে একটু আমোদ করতে চেয়েছিল শুধু। শয়তান ঈগল মানুষটাকে কিভাবে সাহায্য করা যায়? পালোয়ান থাকলে দেখার মতো একটা লড়াই বাধ্য, সন্দেহ নেই। আবার দুখাবলা হাতে বালি তুলে নিলুম। এটাই এখন আমার অস্ত্র। ঈগল মানুষটার চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারলুম। এতে কাজ হলো। কাঁকড়াগুলো বালির প্রাণী, ঈগল মানুষটা তা নয়। কাজেই বিকট ক্র্যাঁ ক্র্যাঁ চিৎকার করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে পালালো। নির্ঘাত অন্ধ হয়ে গেছে শয়তানটা। সে পালিয়ে যাওয়ার পর কাঁকড়াগুলো বেরোলো। এবার তারা আমার প্রতি কৃতজ্ঞ। চারিদিকে ঘিরে অদ্ভুত শব্দ করতে থাকলো তারা। আহ, ভাষা জিনিসটার মাহাত্ম্য আবার হাড়ে হাড়ে বুঝল। একটু পরে ইশারায় ওদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলুম আমার মতো প্রাণী দেখেছে কিনা। যদি দেখে থাকে আমাকে যেন সোজা পৌঁছে দেয়। অনেক অঙ্গভঙ্গি করার পর সেই প্রকাণ্ড কুমড়ো কাঁকড়াটা এগিয়ে এসে খপ করে আমাকে ধরে পিঠে বসিয়ে দিল। তারপর দ্রুত ছুটে চলল। এবার যত যাচ্ছি বালির ভেতর ঝাঁ ঝাঁ বাজনা শোনা যাচ্ছে, তাহলে সঠিক দিকেই যাচ্ছি আমরা। কিছুক্ষণ পরে আনন্দে দেখলুম সেই বালির লম্বাটে পাহাড়টা সামনে দেখা যাচ্ছে। এবার কাঁকড়া ভদ্রলোক সাবধানে এগোচ্ছিলেন। বুঝলুম কাঁকড়া হওয়ায় বিপদ এখানে পৃথিবীর চেয়ে কম নয়। কাঁকড়া কার না প্রিয় খাদ্য। চাপা স্বরে ওর পিঠে হাত বুলিয়ে সাহস দিচ্ছিল। পাহাড়ের মাথায় কাছাকাছি আমাকে নামিয়ে দিয়ে তিনি জোরে ছুটে পালিয়ে গেলেন। হাত নেড়ে তার উদ্দেশ্যে বললুম, বিদায় বন্ধু, আবার দেখা হবে।
আপনাদের সঙ্গে দেখা না করে এই গ্রহ ছেড়ে যাব না। নিচে সেই কুমড়ো মানুষদের বসতি, কিন্তু খাঁ খাঁ নিঝুম কেন? সাবধানে নেমে গেলুম সবুজ উপত্যকায়। তারপর দেখলুম 3টে গরিলা মানুষের মরা ঝর্ণার জলে পাথরে আটকে আছে। দারুণ যুদ্ধ হয়ে গেছে তাহলে। আরো খানিকটা এগিয়ে দেখি ঢিবি ঘরের ভেতর থেকে প্যাট প্যাট করে অনেকগুলো কুমড়ো মানুষ আমাকে উঁকি মেরে দেখছে। হাত নাড়তে নাড়তে এগিয়ে গেলুম, কিন্তু তারা দরজা বন্ধ করে দিল। মনমারা হয়ে ঝর্ণার ধারে গেলুম। এবার কয়েকটা কুমড়ো মানুষের থ্যাতলানো মরা দেখে শিউরে উঠল। তাহলে আমার সঙ্গীদের ওরা বন্দি করে নিয়ে যেতে পেরেছে। স্পেসশিপের কাছে পৌঁছানো দরকার। আবার সম্রাট চাঙ্কর পুরীতে ফিরে যেতে হবে, সেই আজব বলের গ্রহে। ওদের উদ্ধার করতেই হবে। আনমনে বালির পাহাড়টার দিকে চলেছি। হঠাৎ কি এক গন্ধ ভেসে এলো। গন্ধটা খুব চেনা। নাক উঁচু করে শুকতে শুকতে টের পেলুম চুরুটের গন্ধ। কীটগ্রহের কুমড়ো মানুষেরা কি চুরুট খায়? তাছাড়া চুরুট তো নেহাত পৃথিবীর জিনিস। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো কে চুরুট খাচ্ছে। তারপর ডান দিকে ঝর্ণাধারার বাঁকে একটা ঝোপের মাথায় চকমকে কিছু দেখা গেল। জিনিসটা নড়ছে। তারপর চিনতে পারলুম ওটা একটা টাক, এবং পার্থিব মাথারই টাক। অমনি চেঁচিয়ে উঠলুম, কর্নেল, কর্নেল! বৃদ্ধ প্রকৃতিবিদ ঘুরে দাঁড়ালেন, মুখটা গম্ভীর। দৌড়ে কাছে গিয়ে বললুম, আপনাকে সম্রাট চাঙ্কর গরিলা বাহিনী ধরে নিয়ে যায়নি? তাহলে খুশি হতে। কর্নেল একটু হাসলেন। খুশি অবশ্য আমিও হতুম, কিন্তু কে জানে কেন ওরা আমার সাইতে আমার টুপিটাকেই বন্দি করতে ব্যস্ত হলো। যাকে প্রচুর পাখি দেখা হলো ততক্ষণ। প্রজাপতি দেখলুম না, শুধু পাখি। আশ্চর্য ডার্লিং, সব পাখি কুমড়ো মানুষগুলোর মতো দেখতে। পা নেই, ঠোঁট নেই, তবে শুধু দুটো ডানা আছে। এখানে দেখলুম এত বড় একটা যুদ্ধ হয়ে গেছে। আপনি তখন কি করছিলেন? কর্নেল শ্বাস ছেড়ে বললেন, সে বড় অদ্ভুত যুদ্ধ জয়ন্ত। আমার মতো একজন প্রাক্তন যোদ্ধা অমন বিচ্ছিরি যুদ্ধ কখনো দেখেনি। বিনা অস্ত্রের যুদ্ধ বড্ড আদিম ধরনের ব্যাপার। আঁচড়ানো, কামড়ানো, কাতুকুতু, ছ্যা ছ্যা বলে পোড়া চুরুটটা ঝর্ণার জলে ফেলে দিলেন। তোমার খবর বলো। আগাগোড়া সমস্ত ঘটনার বিবরণ দিল। শোনার পর কর্নেল বললেন, চাঙ্কর কথা চন্দ্রকান্ত বাবু বলছিলেন। তিনিও নাকি এক বিজ্ঞানী। তবে পৃথিবীতে ওর নামে হুলিয়া বের করেছে পুলিশ। ফিরলেই অ্যারেস্ট হয়ে জেল খাটতে হবে। তাই গ্রহান্তরে পালিয়ে এসেছেন। ব্যস্ত হয়ে বললুম, চলুন, স্পেসশিপের সাহায্যে চন্দ্রকান্ত বাবুদের উদ্ধার করতে হবে। প্রকৃতিবিদ যেন অনিচ্ছা অনিচ্ছা করে পা বাড়িয়ে বললেন, কীট গ্রহ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কি সুন্দর সব বৃক্ষলতা, কত আশ্চর্য রং বেরঙের আজব পাখি। শুধু ষষ্ঠীর কথা ভেবেই মন কেমন করছে। চলো। হাঁটতে হাঁটতে বললুম, আশ্চর্য মানুষ আপনি। আজব বলে রহস্য ফাঁস করতে অভিযানে বেরোলেন, আর সেসব ছেড়ে এখন কীটমূল্যকের প্রকৃতির জন্য হাহুতাশ করছেন। না মানে এখানকার লোকগুলো বড় সজ্জন। কর্নেল গম্ভীর মুখে মন্তব্য করলেন। বালির পাহাড়টা ডিঙিয়ে কিছু দূর গেছি, সেই কাঁকড়া ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। মনে হলো উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। হাত নাড়তেই এগিয়ে এসে আমাকে পিঠে চাপালেন। কর্নেলের সাদা দাড়ি একবার ছুঁয়ে সি সি শব্দ করলেন। বোধহয় সি সি মানে খি খি হাসি। দুজনকে পিঠে বয়ে তরতর করে দৌড়লেন দৌড়বীর। স্পেসশিপের কাছে পৌঁছে দেখি ভেতরে ভবেশবাবু ঘুমোচ্ছেন। ওর ভাগ্নের পাত্তা নেই। কাঁকড়া ভদ্রলোক চলে গেলেন। কর্নেল বললেন, ভবেশবাবুকে জাগিও না। ঘুমোনো মানুষকে জাগাতে নেই। তাছাড়া জেগে উঠলেই নির্দিষ্ট ভাগ্নের জন্য হইচই বাঁধবেন। চলো, আমরা সম্রাট চাঙ্কর গ্রহে পাড়ি জমাই। ভদ্রলোকের সঙ্গে আলাপ করা দরকার। কিন্তু জগদীশবাবু কোনো বিপদে পড়েননি তো? চিন্তিত হয়ে বললুম, বালির ঢিবির কাছে ওর অপেক্ষা করার কথা। দেখলুম না তো। কর্নেল বাইনোকুলারে চারিদিক দেখতে দেখতে বললেন, বোধহয় পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে ভোদা পালোয়ান। তবে ভয় নেই ডার্লিং, কীটগ্রহ খুব নিরাপদ জায়গা। স্পেসশিপে ঢুকে স্টার্ট দিলুম। ঝাঁকুনির চোটে ঘুম ভেঙে গেল ভবেশবাবু। রাঙা চোখে তাকিয়ে বললেন, ইয়া কি হচ্ছে ভোদা?
আমার ঘুম ভাঙিয়েছিস, তোকে 1 পয়সার প্রপার্টি দেব না আর। কর্নেল পেছন ঘুরে বললেন, ভবেশ বাবু, আমার মনে হচ্ছে আপনার ঘুমটা এখনো ভাঙেনি। হ্যাঁ বলে ভবেশ বাবু চোখ কচলাতে থাকলেন। তারপর চারপাশ দেখে নিয়ে ফিক করে হাসলেন। তা হতচ্ছাড়া ভোঁদাটা কোথায়? কারোর সঙ্গে কুস্তি লড়ছে নাকি? বলা যায় না। কর্নেল বললেন, তবে ভাববেন না, ওকে কেউ এঁটে উঠতে পারবে না। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায় বলুন তো? সেই আজব বলের দেশে। ভবেশ বাবু খুশি হলেন। সম্রাট চাঙ্কো লোকটা বাজে, ওর পাল্লায় পড়া ঠিক হবে না। তবে আমি স্যার এবার অন্তত 1 ডজন বল পুরো নিয়ে গিয়ে বেচতে পারলে প্রচুর লাভ হবে। সম্রাট চাঙ্কোর কাছে শুনেছি একটা বল থেকে পুরো একটা জাহাজের খোল বানানো যায়। শুধু একটাই সমস্যা, বলগুলোর ভেতর ভূতের বাস, তাই অমন সুরত করে পালিয়ে যায়। ভূতের রোজা ডেকে ভূতটাকে তাড়াবো। চাঙ্কো বাবুর দেশে গিয়েই থাকবে ওরা। বলল, ভবেশ বাবু, চাঙ্কো বাবু বলবেন না, বললেই বিপদে পড়বেন। ভবেশ বাবু গম্ভীর হলেন। না না, এখানে আপনাদের সামনে বলছি, ওর রাজ্যে গিয়ে বলবো না। স্পেসশিপটা বিজ্ঞানী চন্দ্রকান্ত এমনভাবে তৈরি করেছেন, আমার মতো আনাড়িরও চালাতে আর অসুবিধা হচ্ছিল না। সব নির্দেশ দেওয়া আছে, ক্রমশ সেগুলো বুঝতে পেরে গেছি। কর্নেল আমার তারিফ করছিলেন বারবার। গরিলা মানুষদের দেশ অর্থাৎ সম্রাট চাঙ্কোর গ্রহে পৌঁছানোর জন্য বুদ্ধি খাটিয়ে টাইপরাইটারে যে ইংরেজি হরফগুলো টিপলুম, তার মানে দাঁড়ায়, যেখান থেকে কিছুক্ষণ আগে এসেছি সেইখানে যেতে হবে। ভিশন স্ক্রিনে ফুটে উঠল, ওকে। সেই নীলাভ রোদের গ্রহে স্পেসশিপ নামলো। প্রথমে দরজা খুলে আমি হেটমুন্ডু নেমে একটা বল কুড়িয়ে পকেটে ভরে 2 ঠ্যাঙে সোজা হলুম। তারপর 2টো বল কুড়িয়ে কর্নেল এবং ভবেশবাবুকে দিলুম। ওরা বল পকেটস্থ করে নেমে এলেন। সমতল উপত্যকাতেই নেমেছি, যেখানে আগেরবার নেমেছিলুম। এমন অদ্ভুত আলোয় বেশি দূর দৃষ্টি চলে না। সম্রাট চাঙ্কোর পুরী কুয়াশার মতো আবছায়ায় লুকিয়ে আছে কোথায়। কর্নেল বাইনোকুলার চোখে তুলে বললেন, সামনে সোজা এগিয়ে গেলে সম্রাট চাঙ্কোর বাড়ি। চত্বরে কি একটা হচ্ছে, রেস নাকি? অজকুমার সিংহের কীর্তি, গরিলা মানুষদের রেসে নামিয়েছেন। কীট গ্রহে কুমড়ো মানুষদের নিয়ে রেস লড়িয়েছিলেন। বললুম, এবার কিন্তু আমি লুকিয়ে যাব কর্নেল। সম্রাট বাহাদুর আমার উপর রেগে আছেন। আপনি আগে চলে যান, বরং আপনাকে পেলে খুশিই হবেন উনি। কর্নেল হনহন করে হেঁটে উধাও হয়ে গেলেন। ভবেশবাবু ব্যস্তভাবে বল কুড়িয়ে পকেট বোঝাই করতে থাকলেন। বললুম, নিয়ে যাবেন কেমন করে? স্পেসশিপে নেওয়া যাবে না যে? ভবেশবাবু বললেন, দেখা যাক কি হয়। তবে মশাই, আমি ওখানে যাচ্ছি না। বল কুড়ানো শেষ, এবার আমি গাড়ির ভেতর গিয়ে ঘুমাবো। কি খাওয়ালো অমৃত বলে খালি ঘুম পাচ্ছে। তিনি স্পেসশিপে ঢুকে পড়লেন। আমি সাবধানে চলতে থাকলাম। কিছু দূর চলার পর সেই নদীটা দেখতে পেলাম। নদীর বাঁকের কাছে আবছার ভেতর সম্রাট চাঙ্কোর বাড়ি দেখা গেল। একটা চাপা হট্টগোল কানে এলো। কি করা উচিত ভাবছি, সেই সময় মাথার উপর সন সন শব্দ। তাকিয়ে আটকে উঠল। একটা ঈগল মানুষ নেমে আসছে আমার দিকে। 1 লাফে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর দেখলুম ঈগল মানুষটার পিঠে কেউ বসে আছে এবং তার মাথায় ঝুঁটি ধরে মোচড় দিচ্ছে। ঈগল মানুষটা ক্র্যাঁ ক্র্যাঁ বিকট চেঁচিয়ে সনসন শব্দে নিচে নামলো। তারপর তার পিঠ থেকে নামলো ভোঁদা পালোয়ান। নেমেই সে ঈগল মানুষটার সঙ্গে যেন কানামাছি খেলতে শুরু করলো। ঈগল মানুষটা ঠোঁট হাঁ করে যেদিকে ঘুরছে, পালোয়ান 1 লাফে তার উল্টো দিকে চলে যাচ্ছে। আমি চেঁচিয়ে উঠল, জগদীশ বাবু, জগদীশ বাবু! পালোয়ান আমাকে দেখেই খ্যা খ্যা করে হেসে বলল, পাখিটা কানা দাদা, তাই ওর পিঠে চাপতে অসুবিধা হয়নি। বলে সে লেজটা ধরে ফেলল এবং পালোয়ানের কাণ্ড বাই বাই করে চক্কর খাইয়ে নদীর জলে ছুঁড়ে ফেলল। ঝপাস শব্দে ঈগল মানুষটা জলে পড়ে স্রোতের বেগে ভেসে গেল। ডানা ভিজে গেলে আর ওড়ার ক্ষমতা নেই। তাহলে কীটগ্রহে এই ঈগল মানুষটাকেই অন্ধ করে দিয়েছিল। ভোদা পালোয়ান খুব হেসে বলল, খুব চাও তো। তা দাদা, মামাবাবুর খবর কি? স্পেসশিপের ভেতর ঘুমোচ্ছেন? ভোদা বলল, ঘুমোক,
লোহা লক্করের ভেতর বসে মামাবাবুর ঘুমানো অভ্যেস, আর এ তো গাড়ির ভেতর নরম গদি। আমার কাছে সব শোনার পর খোদা পালোয়ান তার হাফ প্যান্টের 2 পকেটে অনেকগুলো বল কুড়িয়ে ভরল। তারপর বলল, এগুলো কেন নিলুম জানেন? গরিলা মানুষদের সঙ্গে দরকার হলে ফাইট দেব। আপনিও নিন দাদা, ধরতে এলেই ঠাঁই করে ছুটবেন, ঠ্যাঙে ছুটবেন নয়তো নাক। মানুষের বডি ঠ্যাং আর নাক খুব ভাইটাল জায়গা। বুদ্ধিটা মনে ধরল। আমি অনেক বল কুড়িয়ে পকেট বোঝাই করলাম। তারপর দুজনে সম্রাট চাঙ্কর পুরীর দিকে সাবধানে এগিয়ে গেল। বড় বড় পাথরের আড়াল দিয়ে গেটের কাছে পৌঁছলুম আমরা। দুজন প্রহরী গরিলা মানুষ পা ছড়িয়ে দুধারে বসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তাহলে সম্রাট চাঙ্কর গ্রহে এটা নিশ্চয়ই রাত্রিবেলা, তাই আলো এত কম। ভোঁদা ফিসফিস করে বলল, টিকিতে বাঁধা বল খুলে নিলেই এরা জব্দ, আকাশে ভেসে বেড়াবে। আপনি বাঁ দিকের সেন্ট্রির, আমি ডান দিকের সেন্ট্রির, বল খুলে নেব। কেমন দাদা? দুজনে ঘুড়ি মেরে এগিয়ে গিয়ে 2 প্রহরীর টিকি থেকে বল খুলে ফেলল। অমনি তারা আকাশে উঠে গেল। কিন্তু কি ঘুরে বাবা! আকাশে ভেসেও নাক ডাকাতে থাকলো। ভেতরে বিশাল প্রাঙ্গণে ভিড়, গরিলা মানুষেরা চক্কর দিয়ে দৌড়চ্ছে। গজকুমার সিং একটা মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়ছেন। তার পেছনে সিংহাসনে সম্রাট চাঙ্ক বসে আছেন। এক পাশে বিজ্ঞানী চন্দ্রকান্তকে হাসি মুখে বসে থাকতে দেখলুম। কিন্তু গোয়েন্দা হালদার মশাই কোথায়? পাছে কারো চোখে পড়ি, আমরা বাঁদিকের একটা ঘরে ঢুকে পড়লুম। সেই হল ঘর, জনপ্রাণীটি নেই। হঠাৎ মাথার উপর থেকে চি চি করে কেউ বলল, গেছি, একেবারে গেছি, ও জয়ন্ত বাবু, আমারে নামান। মুখ তোলেই হালদার মশাইকে দেখতে পেলুম। সিলিংয়ের টিকটিকের মতো সেটে আছেন। বুঝলুম সম্রাট চাঙ্ক শাস্তি দিয়েছেন। চাপা গলায় বললুম, বল কেড়ে দিয়েছে তো? ঠিক আছে, একটা বল ছুড়ে দিচ্ছি, ক্যাচ ধরুন। বারবার বল ছুড়ি, কিন্তু হালদার মশাই ধরতে পারেন না। ভোঁদা বিরক্ত হয়ে বলল, আপনি কখনো ক্রিকেট খেলেননি? কি আপনি আজকাল ক্রিকেট খেলে না এমন কেউ আছে? হালদার মশাই করুণ মুখে বললেন, ক্রিকেট বল দেখলেই ভয় করতো, যে মনে হতো চোখে এসে পড়বে। জানতো বাবু, ট্রাই এগেন। 5 বারের বার বলটা খপ করে ধরে ফেললেন গোয়েন্দা প্রবর। তারপর ধপাস করে মেঝে নামলেন। বললুম, বলটা পকেটে ঢোকান আগে। হ বলে পকেটে ঢুকিয়ে হালদার মশাই বললেন, খবর কন শুনি। খবর পরে হবে, কর্নেলকে দেখেছেন? কর্নেল স্যার আমাকে দেখেও দেখলেন না, ওই ঘরে ঢুকে গেলেন। 3 জনে সেই ঘরে ঢুকে দেখি কর্নেল একটা ইজি চেয়ারে বসে আছেন, মুখে চুরুট, চোখ বন্ধ এবং নাক ডাকছে। ডাকলুম, কর্নেল, কর্নেল। কর্নেল চোখ না খুলেই বললেন, শুয়ে পড়ো ডার্লিং, অনেক রাত হয়েছে। হালদার মশাই বিরক্ত হয়ে বললেন, কি ঘুমানোর সময় কর্নেল স্যার? চাঙ্ক বাহাদুরের বেডরুম এটা, শুয়ে পড়ুন। আবার কর্নেলের নাক ডাকা শুরু হলো। সম্রাট চাঙ্ক রাজকীয় বিছানার দিকে তাকিয়ে হালদার মশাই বললেন, তারপরে হঠাৎ বিকট হাই তুলে সেদিকে এগিয়ে গেলেন এবং শুয়ে পড়লেন। ভোঁদাও হাই তুলে বলল, দাদা, বিচ্ছিরি ঘুম পাচ্ছে কেন বলুন তো, আমি শুই। বলে সে মেঝেতেই চিৎপাত হলো। তারপর টের পেলুম আমারও ঘুম পাচ্ছে। সম্রাট চাঙ্কর বেডরুমে কি ঘুমের ওষুধ ছড়ানো আছে? একটা গদিয়াটা আসনে বসে হেলান দিলুম। তারপর কখন ঘুমিয়ে গেছি। কি একটা চেঁচামেচিতে সেই ঘুম যখন ভাঙলো, তখন বুঝলুম আমাকে একটা গরিলা মানুষ কাতুকুতু দিচ্ছে। এক লাফে উঠে দাঁড়ালুম। গরিলা মানুষটা ক্ষান্ত হলো সঙ্গে সঙ্গে। সম্রাট চাঙ্ক রাগে ফুঁসছে, দাঁত কিরমির করছে। বিজ্ঞানী চন্দ্রকান্ত ফিক ফিক করে হাসছেন কেন জানি না। ভোঁদা পালোয়ান মেঝে বসে আছে। 2 গরিলা মানুষ তাকে কাতুকুতু দিচ্ছে, কিন্তু তার পেশি ফুলে ঢোল, সুবিধে করতে পারছে না ওরা। যত কাতুকুতু দিচ্ছে পালোয়ান তত পেশি ফোলাচ্ছে। আর হালদার মশাইকে কাতুকুতু দিচ্ছে অন্তত 1 ডজন গরিলা মানুষ, কিন্তু ওর ঘুম ভাঙছে না। তাই সম্রাট চাঙ্ক হাত দুটো ছুঁড়ে খুব চেঁচামেচি করছে। ঘরে কর্নেলকে দেখতে পেলাম না। গজকুমার সিং এর জন্য একটা চমৎকার বিছানা পাতা হয়েছে, তিনি ঘুমোচ্ছেন, কিন্তু ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছে না কেউ।
সম্রাট চাঙ্কোর বন্ধুর নাতি, তাই কি এই খাতির? সম্রাট চাঙ্কো গর্জন করলেন, রাম্বো রাম্বো ল্যাম্বো। গরিলা মানুষেরা হালদার মশাইকে এবার চ্যাংদোলা করে তুলল। বিজ্ঞানী চন্দ্রকান্তকে ফিস ফিস করে বললুম, সর্বনাশ, একটা কিছু করা উচিত আমাদের। বিজ্ঞানী চোখের ইশারায় আমাকে চুপ করতে বললেন। সম্রাট চাঙ্কো তার বিছানা ঝেড়ে সাফ করে শুয়ে পড়লেন। তারপর জড়ানো গলায় বললেন, রাম্বো লাম্বো নাম্বো। গরিলা মানুষেরা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলো। সম্রাট চাঙ্কো নাক ডাকিয়ে ঘুমোতে থাকলেন। বিজ্ঞানী চন্দ্রকান্ত বললেন, এই চান্সের অপেক্ষায় ছিলুম, চলে আসুন জয়ন্তবাবু, চাঙ্কোর ল্যাবে যাই। বোঁদা আমাদের সঙ্গ নিয়ে বলল, ওই যে ওই দাদা যে পড়ে রইলেন। চন্দ্রকান্ত ফিক করে হেসে বললেন, আমাদের পৃথিবীর ভাষায় উনি মরা, স্রেফ ডেড বডি। চমকে উঠে বলল, সর্বনাশ, তাহলে গজকুমার সিং নাম বলেছিলেন সেটাই সত্যি? সেই ল্যাবে পৌঁছে চন্দ্রকান্ত জবাব দিলেন, উনি একজন যথার্থ মৃত মানুষ, কাজেই ওকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না, বলে চন্দ্রকান্ত ডাকলেন, কর্নেল আপনি কোথায়? কর্নেলের সাড়া এলো যেন আমাদের পায়ের তলা থেকে। চলে আসুন, পেয়ে গেছি। চন্দ্রকান্ত খুঁজছিলেন, মেঝের দিকে দৃষ্টি। একখানে একটা চৌকো গর্ত দেখতে পেয়ে বললেন, এই যে। সেই গর্তের ভেতর সিঁড়ি নেমে গেছে, নীল আলো জ্বলছে। আমরা তিনজনে নিচে নেমে গিয়ে দেখি এও আর এক ল্যাব। সেখানে শ্রীমান ধুন্ধু চিত হয়ে শুয়ে আছে। বিজ্ঞানী তার কানে মোচড় দিয়ে ওঠালেন। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল। সারবন্দি কাচের কফিনের ভেতর কি আর কে ভেসে আছে একটা করে মৃত মানুষ। কর্নেল বললেন, চন্দ্রকান্ত বাবু, চাঙ্কোর কীর্তি দেখুন। চন্দ্রকান্ত সপ্রশংস ভঙ্গিতে বললেন, জেনেটিক্সে চাঙ্কোর মাথা বরাবরই ভালো খেলতো, অপূর্ব। পৃথিবীর সব বেওয়ারিশ লাশ এক্সরে ল্যাসোর সাহায্যে তুলে নিয়ে এসে প্রাণ দিচ্ছে। কিন্তু স্টেজগুলো লক্ষ্য করেছেন কি? কর্নেল বললেন, হ্যাঁ, প্রাণ দিয়ে চাঙ্কো তাকে পৃথিবীর প্রাগৈতিহাসিক যুগের মানুষে পরিণত করেছে। আমরা যেসব গরিলা মানুষ দেখলুম তারা ক্রোম্যাগনন প্রজাতির। বিবর্তন তত্ত্বকে নিয়ে চাঙ্কো খেলা করছে, অসাধারণ প্রতিভাধর বিজ্ঞানী। গজকুমার বাবুকে গরিলা মানুষ করবে চাঙ্কো। বিজ্ঞানী চন্দ্রকান্ত দুঃখিত মুখে বললেন, আমার বড্ড খারাপ লাগছে ভাবতে। কর্নেল হাসলেন, খারাপ লাগলেও কি আর করা যাবে বলুন? পৃথিবীর নিয়ম হলো সেখানে যে মরে যাবে সে চিরমৃত। এই গ্রহে সে জীবিত হচ্ছে, এটা মন্দ না। প্রাণ জিনিসটা কত সুন্দর, তা একেবারে হারিয়ে যাওয়ার চাইতে এ তো ভালোই। বিজ্ঞানী দাড়ি চুলকে বললেন, এ আমার সাবজেক্ট নয়, আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট, কাজেই বায়োলজি, ফিজিওলজি বা জেনেটিক্সে আমার মাথা ব্যথা নেই। চলুন ফেরা যাক। ধুন্দু, ট্রাও ট্রাও। ভোলা বলে উঠল, ডিটেকটিভ ভদ্রলোককে মেরে গরিলা মানুষ করবে না তো? ওকে কোথায় নিয়ে গেল, দেখা উচিত স্যার। চন্দ্রকান্ত নড়ে উঠলেন, তাই তো কর্নেল, শিগগির চলুন, ডিটেকটিভ ভদ্রলোকের কথা একেবারে ভুলে গেছি। ধুন্দু, ধুন্দু বড্ড শব্দ করছে। ট্রো ট্রো ট্রো। কিছুক্ষণ পরে আমরা চত্বরে বেরিয়ে দেখি হালদার মশাইকে গরিলা মানুষেরা একটা পাথরের স্তম্ভে বেঁধেছে এবং বড় বড় পাথরের চাই ছুটছে। আটকে উঠেছিল, কিন্তু পাথরগুলো হালদার মশাইয়ের গায়ে লেগে ঝুরঝুর করে গুড়িয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণ কম, তাই এখানকার পদার্থের ওজন কম, শুধু এই বলগুলো ছাড়া। যদি গরিলা মানুষেরা বল ছুঁড়ে মারে? চন্দ্রকান্তকে ফিস ফিস করে কথাটা বলতেই উনি ধুন্ধুকে লেলিয়ে দিলেন, কিন্তু তাকে ওরা গ্রাহ্য করল না। কর্নেল ডাকলেন, হালদার মশাই, হালদার মশাই। কোনো সাড়া নেই। আপাদমস্তক বাঁধা অবস্থায় উনি বেঘরে ঘুমোচ্ছেন। আসলে পাথর ছুঁড়ে ছুঁড়ে গরিলা মানুষগুলো নেতিয়ে পড়েছে ক্রমশ। বুঝলুম এরা ক্রোম্যাগনন প্রজাতি মানুষ, তাই পাথর ছাড়া অন্য অস্ত্রের কথা জানে না।
জানলে এতক্ষণ হালদার মশাই বিয়ে করে মারা পড়তেন। ওদিকে ধুন্ধু এবার বেদম থাপ্পড় চালাতে শুরু করেছে। কর্নেল হঠাৎ বলে উঠলেন, নস্যি হালদার মশাই, নস্যি। অমনি উনি চোখ খুললেন, বললেন, কে কে? অ অনেকক্ষণ নস্যি লই নাই, নাকটা কেমন কর্তাছে। তারপর টের পেলেন সব। খাপ্পা হয়ে চেঁচালেন, আমারে বাঁধলো কেডা? এই ভূতগুলি তো বেরে। কর্নেল এগিয়ে গিয়ে বাঁধন খুলে দিলেন। গরিলা মানুষেরা বাধা দিল না। আসলে তারা ধুন্ধুর থাপ্পড় খেয়ে বড্ড ক্লান্ত। কর্নেল তাদের দিকে ঘুরে বললেন, ব্রাহ্মো, থামবো, নামবো। অমনি তারা চলে গেল। বোধ হয় ঘুমোতেই গেল। বললুম, আপনি ওদের ভাষা বোঝেন কর্নেল? কর্নেল বললেন, কানে শুনে শুনে একটুখানি শিখে নিয়েছে। হালদার মশাই শ্বাস ছেড়ে বললেন, কই নস্যি? কর্নেল পকেট থেকে নস্যির কৌটো বের করে দিয়ে বললেন, কুমড়ো মানুষদের ঘরে ফেলে এসেছিলেন, দেখতে পেয়ে কুড়িয়ে রেখেছিল। বিজ্ঞানী চন্দ্রকান্তের এতক্ষণে স্পেসশিপের কথা মনে পড়ল। বললেন, কিন্তু আমার স্পেসশিপ? পৃথিবীতে ফিরবো কি করে আমরা? তিনি দাড়ি চুলকোতে থাকলেন উদ্বিগ্ন মুখে। বললুম, স্পেসশিপ ইনট্যাক্ট আছে, চলুন সেখানে নিয়ে যাই। স্পেসশিপের কাছে গিয়ে আরেক দৃশ্য দেখে ভরকে গেলুম। ভবেশবাবুর সঙ্গে এক দঙ্গল গরিলা মানুষের লড়াই বেঁধেছে। ওরা ওকে পাথর ছুঁড়ে মারছে, পাল্টা উনি ছুটছেন সেই আজব বল। বলের ধাক্কায় ওরা কুপকাত হচ্ছে। চন্দ্রকান্ত বললেন, কি বিপদ, এবার ওরা যদি বল ছড়ে? বোধা বলল, তবে। তারপর দৌড়ে গেল। সেই গরিলা মানুষদের টিকি থেকে বল খুলে নিতে শুরু করলো। ফলে ওরা আকাশে ভেসে হাত পা ছড়াছড়ি শুরু করলো। ভবেশবাবু আমাদের দেখে বললেন, বন মানুষগুলোর বড্ড বাজে স্বভাব। বেশ ঘুমোচ্ছি, হঠাৎ দরজা খুলে কাতুকুতু দিতে শুরু করেছে। তবে আশ্চর্য ব্যাপার, অত বড় বড় পাথর আমার গায়ে পড়ে ছাতু হয়ে গেল। কেন বলেন তো? আমি তো ভোদার মতো পালোয়ান নই। কর্নেল বললেন, পরে বুঝিয়ে বলবো, ঢুকুন ভবেশবাবু, পৃথিবীতে ফেরা যাক, আমার চুরুটের স্টক শেষ। ভোদা বলল, গরিলা মানুষগুলোর জন্য দুঃখ হচ্ছে। বল কেড়ে নিলুম বটে, ওরা নামবে কি করে? এক মিনিট, বলগুলো ওদের দিকে ছুঁড়ে দিই, তারপর ফোঁ কাট্টা করবো। সে বলগুলোকে কুড়িয়ে ছুটতে শুরু করলো। গরিলা মানুষেরা লুফে নিল এবং নামলো, কিন্তু আর আক্রমণ করতে এলো না। দল বেঁধে করুর মুখে তাকিয়ে রইল। ধুন্ধু থাপ্পড় তুলে কি জানি কেন হাত নামালো। মানুষের সঙ্গগুণে তার মানুষ ভাব এসেছে। আমরা পেসশিপে ঢোকার পর হালদার মশাই বললেন, আরে কি কাণ্ড, আরো সব গরিলা মানুষ আসছে অ্যাটাক করতে। কুইক সায়েন্টিস্ট মশাই। জানালা দিয়ে দেখি উপত্যকা জুড়ে হাজার হাজার গরিলা মানুষ আসছে, কিন্তু মারমুখী বলে মনে হচ্ছে না। নীলাভ আলোয় প্রতিটি মুখে বিষণ্ণতার স্পষ্ট ছাপ। ওরা হাত নেড়ে নেড়ে আমাদের কি বিদায় জানাচ্ছে? একদা ওরা আমাদের পৃথিবীরই মানুষ ছিল। সেই স্মৃতি কি ওদের অবচেতনা থেকে জেগে উঠেছে? মনটা খারাপ হয়ে গেল। পৃথিবীতে ওরা মৃত, এখানে ওরা জীবিত। আমাদের মহাকাশযানের চারিদিকে ঘিরে গরিলা মানুষেরা হাত নাড়ছিল। আমরাও ভেতর থেকে হাত নাড়লুম। সম্রাট চাঙ্কো এখন তার ঘুম ঘরে ঘুমোচ্ছেন। তিনি জানতে পারছেন না তার প্রজারা কি করছে এখন। নীল আশ্চর্য সুন্দর আলোয় হাজার হাজার বিষণ্ণ আদিম মুখ। আমরা 5 জন মানুষ আকাশে ভেসে যেতে যেতে নিচে তাদের শেষবারের মতো দেখে নিলুম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।